কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই। ঠিক আছে স্যার, আমরা শুরু করি তাহলে আজকে। অবশ্যই অবশ্যই 100%। ছোট ছোট করে শুরু করো, অল্প করে শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা। ইতিমধ্যেই আমরা একটু লেটে চলছি, আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জয়েন করে গেছেন, অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার আমাদের সঙ্গে আছেন। আজকের এই 57তম পর্বের মুখ্য আলোচক ডক্টর সুমাল রায় স্যার আছেন আমাদের সঙ্গে। গড়বেতা কলেজের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা, এবং সেই সঙ্গে আমাদের মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, এবং পরিশেষে যাদের সহযোগিতায় আন্তরিক উদ্যোগে আমরা এগিয়ে চলেছি পূর্ববর্তী পর্বের সমস্ত মুখ্য আলোচকেরা, এবং সেই সঙ্গে শারীর শিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান জগতের সমস্ত সুধীবৃন্দদের আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি আলাপনের 57তম পর্ব। শুরুতেই আমি আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ, যার অনুপ্রেরণায় এবং দিক নির্দেশনায় আমরা এগিয়ে চলেছি, অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার স্যার। স্যার, আপনার সাউন্ড মিউট করা আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আলাপন, সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন। শারীর শিক্ষার উন্নতি কল্পে, শারীর শিক্ষার বিস্তারে, শারীর শিক্ষার প্রচারের জন্য পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সেবা ভারতীতে আমাদের মহাবিদ্যালয় অবস্থিত। সেই সেবা ভারতী মহাবিদ্যালয়ের কিছু নবীন প্রজন্মের শিক্ষকের উদ্যোগে আমরা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারত, সর্বভারতীয় স্তরে আলাপনের মতন একটা প্রোগ্রাম আমরা চালু করেছি। এই আলাপনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আলাপনে উপস্থিত শারীর শিক্ষার শিক্ষার্থী, বিশেষ করে গড়বেতা কলেজের শারীর শিক্ষা বিভাগের বিপিএড এর যে ছাত্রছাত্রীরা নিজেদের সারাদিন প্র্যাকটিক্যালের মধ্যে উপস্থিত থেকেও অক্লান্ত পরিশ্রম করে আলাপনে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের আলাপনের আরো বিভিন্ন যে শিক্ষার্থীরা আছে বিভিন্ন মহাবিদ্যালয়ের, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। সম্ভবত আজকে যিনি স্পিকার আছেন, ওনার মহাবিদ্যালয় চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়, ওখানকার যারা শিক্ষার্থীরা আছেন শারীর শিক্ষার, আলাপনের পক্ষ থেকে, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে সবাইকেই স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আজকে যিনি স্পিকার, যিনি আজকের দিনের বিশিষ্ট বক্তা ডক্টর সুমাল রায়, যার খ্যাতি, যার যশ, যার নামের বিস্তার সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত ওই মহাবিদ্যালয়ের চাতরা রামাইয়া পণ্ডিত মহাবিদ্যালয়ের বিশিষ্ট খ্যাতনামা অধ্যাপক ডক্টর সুমাল রায়, ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। বক্তব্য দীর্ঘায়িত না করে ডক্টর সুমাল রায় মহাশয়ের যে বক্তব্য শারীর শিক্ষা বিষয়ের, আজকে দিনে শারীর শিক্ষার স্থান কোথায় এবং কিভাবে বিস্তার লাভ করা যাবে, শারীর শিক্ষার কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে, সেটা ডক্টর সুমাল রায় মহাশয়ের কাছ থেকে আমরা সবাই শিখব। সবাইকে আলাপনে উপস্থিত সবাইকেই বিশেষভাবে স্বাগত জানিয়ে, বিশেষভাবে আলাপনে উপস্থিত হওয়ার জন্য, নির্দিষ্ট সময় ব্যয় করার জন্য বিশেষভাবে আমি স্বাগত জানাচ্ছি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। নমস্কার। আলাপন এগিয়ে চলুক, আলাপন সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, শারীর শিক্ষার বিস্তার ঘটুক, শারীর শিক্ষার প্রকাশ ঘটুক, শারীর শিক্ষার আরো ব্যাপক আকারে বিস্তার লাভ করুক, এই বলে আমার স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। অশেষ কৃতজ্ঞতা এবং অকুণ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়কে, যার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি এবং যার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের আলাপনের 57তম পর্বের শুভ সূচনা হয়ে গেল। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলতে ভুল করেছি, আমাদের সঙ্গে আছেন ডক্টর কেশবচন্দ্র গোপ স্যার, আলাপনের আয়োজককারী সম্পাদক, যিনি সশরীরে আজকে গড়বেতা কলেজে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ মহোদয় উল্লেখ করেছেন, স্যারকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর আজকের আমাদের মুখ্য আলোচক ডক্টর সুমাল রায় স্যারের সঙ্গে
উপস্থিত সকলের সঙ্গে পরিচয় করাবেন আমাদের মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক অজয় বাগ স্যার। অজয় বাগ স্যার, আপনি আনমিউট করুন এবং আজকের মুখ্য আলোচকের সঙ্গে সকলের সঙ্গে পরিচিত করাবেন। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, বলুন স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, Hello? শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই, প্রণাম জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আজকের 57তম যে পর্ব, সেই 57তম পর্বের মুখ্য আলোচক যিনি আছেন, উনার পরিচয় পর্ব আগেই শুরু হোক। তিনি জন্মগ্রহণ করেছেন বীরভূমের শান্তিনিকেতনে এবং উনি শারীরশিক্ষা বিষয়ের যে শিক্ষা জীবন শুরু করেছেন 1998 সালের এলএনআইপি গোয়ালিয়র বিপির, তারপর 2000 সালে এমপি করেছেন একই ইনস্টিটিউশন থেকে এলএনআইপি গোয়ালিয়র এবং 2001 সালে এমফিল করেছেন একই ইনস্টিটিউশন থেকে। তারপর 2013 সাল নাগাদ উনি পিএইচডি করেছেন বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে। তারপর উনি উনার কর্মজীবন অর্থাৎ চাকরি জীবন শুরু করেছেন 2001 থেকে 2008 সাল পর্যন্ত বাঁকড়া ইসলামিয়া হাই স্কুল, হাওড়ার ডিস্ট্রিক্ট থেকে। তারপর 2008 সাল থেকে এখনো পর্যন্ত উনি উনার অধ্যাপনা করে চলেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বাঁকুড়ার চাত্রা রামায়া পণ্ডিত মহাবিদ্যালয় থেকে। এবং এই মহাবিদ্যালয়ের উনি একজন বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছেন। এই মহাবিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ এর চেয়ারম্যান হিসাবে উনি যুক্ত আছেন। ইনার বিশেষ খেলার জগতের পারফরমেন্স, ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টের মধ্যে হাই জাম্পের ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে ইনি প্রধান সদস্য হিসাবে যুক্ত আছেন স্কুল যে সিলেবাস কমিটি আছেন, সেই সিলেবাস কমিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস কমিটি, সেই সিলেবাস কমিটির একজন প্রধান সদস্য এবং আমাদের পশ্চিমবঙ্গের যে পেফি, সেই পেফির একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে তিনি যুক্ত আছেন। এছাড়াও তিনি যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ইউজি সেকশনের শারীরশিক্ষা বিভাগের বোর্ড অফ স্টাডিজের মেম্বার হিসাবে, যেমন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, এছাড়াও মেদিনীপুর কলেজ অটোনমাস এবং পাঁশকুড়া বনমালী কলেজ অটোনমাস এবং দেবরথনা মহাবিদ্যালয়ের অটোনমাস যে মহাবিদ্যালয়, এই সমস্ত মহাবিদ্যালয়ের উনি বোর্ড অফ স্টাডিজ ইউজি সেকশনের একজন মেম্বার হিসাবে উনি যুক্ত আছেন। উনার আজ যে বক্তব্য আমরা সবাই শুনে নেব। এর মধ্য দিয়ে আমরা এখন আমাদের যে সঞ্চালনা যিনি করছেন কেশব স্যার এবং মৃত্যুঞ্জয় স্যার, ওনাদের কাছে আমি ওনাদের বক্তব্য রাখার জন্য বলার জন্য অনুরোধ করছি। অশেষ ধন্যবাদ জানাই ডক্টর অধ্যাপক অজয় বাগ মহাশয়কে। এরপর আমরা সময় নষ্ট না করে সরাসরি আজকের মুখ্য আলোচক ডক্টর সুমল রায় স্যারের কাছে চলে যাব, যিনি পশ্চিমবঙ্গে শারীরশিক্ষার যে অবস্থান, নতুন যে জাতীয় শিক্ষানীতি অনুসারে সেই প্রসঙ্গে তিনি তার আলোকপাত করবেন। আমি অনুরোধ করছি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, আলাপনে উপস্থিত সবার পক্ষ থেকে আপনার যে মুখ্য আলোচনার বিষয় করার জন্য। নমস্কার স্যার। ধন্যবাদ সঞ্চালককে। শুভ সন্ধ্যা সকলকে। এই ভার্চুয়াল মিটে উপস্থিত প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা জানাই। এখানে দেখতে পাচ্ছি স্যার ম্যাডামরা রয়েছেন, স্টুডেন্টরাও রয়েছেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত সকল স্যার ম্যাডামরা রয়েছেন। সকলকে যথাযোগ্য স্থানে আমার শুভেচ্ছা নমস্কার জানাই। কৃতজ্ঞতা জানাই সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে। মূলত তার তত্ত্বাবধানেই আলাপন এর মতো এত সুন্দর একটি লেকচার সিরিজ এতদিন ধরে সুচারুভাবে সম্পন্ন হয়ে আসছে। ধন্যবাদ জানাই এই মহাবিদ্যালয়ের
শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিনোদ চৌধুরী স্যারকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই এই আলাপনের প্রধান দুই কাণ্ডারি ডক্টর কেশবচন্দ্র গোপ এবং মৃত্যুঞ্জয় ঘোষ স্যারকে। তারা অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে ভালোবাসার সাথে এই আলাপনকে এগিয়ে নিয়ে চলেছে এবং তার শ্রীবৃদ্ধি করছে। তার জন্য তাদের ধন্যবাদ, এবং আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের সেবা ভারতী মহাবিদ্যালয়ের এবং গড়বেতা কলেজের যে সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী রয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আর এবার আমি সরাসরি আমার টপিকের ওপর চলে আসি। মূলত আমরা এখানে যারা রয়েছি তারা সকলেই কোনো না কোনোভাবে ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত। তাই আমার মনে হয়েছে যে বর্তমানে আমাদের রাজ্যে শারীরশিক্ষার কি অবস্থান রয়েছে, শারীরশিক্ষা কি জায়গায় রয়েছে, তা আমাদের সকলেরই একটু জেনে নেওয়া দরকার। কিন্তু যে বিষয়টি নিয়ে আমি বলতে চলেছি, এই বিষয়টির ক্ষেত্র অত্যন্ত প্রশস্ত, এবং আমার কাজের যে ক্ষুদ্র অভিজ্ঞতা তার মধ্যে থেকে আমার যে জ্ঞান লাভ হয়েছে, তার থেকে আপনাদের সামনে আমি কিছু বলার আজকে চেষ্টা করছি, বা শারীরশিক্ষার অবস্থান সম্পর্কে আমার যা ধারণা সেটা আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করছি। আজকে মূল বক্তব্য হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনইপি চালু হওয়ার পর আমাদের এই রাজ্যে শারীরশিক্ষার অবস্থানটা কীরকম সেটাই আমি মূলত হাইলাইট করব। তবে মনে রাখতে হবে যে এই ন্যাশনাল পলিসি আমাদের রাজ্যে বিগত বছরে শুরু হয়েছে, অর্থাৎ 23-24 সেশন থেকে শুরু হয়েছে। তো সেই অর্থে দেখতে গেলে আমাদের এই এডুকেশনাল পলিসি খুব নতুন আমাদের কাছে, এবং এটা নিয়ে এর ক্লারিফিকেশন নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, পলিসি নিয়ে বহু প্রশ্ন রয়েছে, আমাদের বেশ কিছু না জানা না বোঝা অংশ রয়েছে, এবং এটা আমাদের যেটা মনে হয়েছে যতক্ষণ না আরও 3টে বছর, অর্থাৎ সব মিলিয়ে একটা বছর পেরোচ্ছে এবং আরও সামনের 3টে বছর, সব মিলিয়ে 4টে বছর যতক্ষণ না পুরোপুরি পেরোবে, ততক্ষণ আমরা এই এনইপির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোথায় কি সমস্যা হতে পারে সেটা বলে ওঠা খুবই কঠিন ব্যাপার হবে। তো যাই হোক, তার মধ্যেই আমি চেষ্টা করছি আমার এই বক্তব্যটা রাখার। আমি একটু আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা জিজ্ঞেস করবো, আমি প্রেজেন্টেশনটা করার চেষ্টা করছি। স্যার ফুল স্ক্রিন করে দেবেন কাইন্ডলি, ফার্স্ট পেজটা ফুল স্ক্রিন। স্যার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে স্ট্যাটাস অফ ফিজিক্যাল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল আন্ডার নিউ এডুকেশনাল, এখানে একটু ভুল হয়েছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। তো এইটার বিষয়ে আজকে আমাদের বলার বিষয়। তো এখানে আমি এমনভাবে ভেবেছি যে শারীরশিক্ষার অবস্থানটা বোঝাতে হলে আমাদের যে শিক্ষান ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে, টিচার্স ট্রেনিং কোর্সগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো পড়ানো হয় সেটা রয়েছে। তো এই 4টের পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করা হয়, এটা বাড়ি, ওটা জন্ম এখানে তো আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করব এইভাবে দেখানোর যে বুঝতে সুবিধা হবে যে আমাদের এই এনইপি শুরু হওয়ার আগে কি অবস্থান ছিল এবং এনইপি হওয়ার পরে কি হয়েছে, এই দুটোর মধ্যে আমরা আলাদা ভাগটা করব।
তো প্রথমেই আমি দেখি যে আমি রেখেছি স্কুলে, তবে এই স্কুল নিয়ে একটু বিষয় বলা রয়েছে যে স্কুলে কিন্তু এনইপি শুরু হয়নি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি আমাদের শুরু হয়নি, এখানে স্টেট এডুকেশনাল পলিসি শুরু হয়েছে 2023 সাল থেকে। তো সেই জন্য আমার বলার বিষয় হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি। তাই স্কুল সম্বন্ধে আমরা খুব বেশি আলোচনা করব না, তবে স্কুলটা সম্বন্ধে আমি দু চার কথা বলবো এই কারণে যে তাহলে আমাদের কলেজ লেভেলের অংশটা বুঝতে সুবিধা। তো এই যে যেটা আমাদের এসিপি মানে স্টেট এডুকেশনাল পলিসি 2023 সাল থেকে শুরু হয়েছে, তো সেটার আগে আমরা সবাই জানি যে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যে আমাদের ফিজিক্যাল এডুকেশন একটা সময় কম্পালসারি সাবজেক্ট হিসেবে সেকেন্ডারি এডুকেশনে ছিল, তারপরে 1994 সালে সেটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে ট্রিটেড হতে শুরু করে, যেখানে 34 নাম্বার বাদ দিয়ে বাকিটা যোগ হতো। তারপরে 2007 সাল নাগাদ সেটা অপশনাল সাবজেক্ট হয়ে যায়, যেখানে কোনো মার্কস যোগ হয় না, কিন্তু মার্কশিটে রিফ্লেকশনটা থাকে। তো এরপর 2013 সাল থেকে কিন্তু আমাদের 11-12-এও এটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে শুরু হয়েছে, এবং বর্তমানে প্রায় 2200 হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের এই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনটা রয়েছে। এবং আগে এর ওয়েটেজটা ছিল, থিওরি হতো 40 নম্বরের, প্র্যাকটিক্যাল হতো 40 নম্বরের, এবং প্রজেক্টটা তো 20 নম্বর। আমাদের এসিপির পরে মানে এসিপিটা তৈরি হয়েছে এনইপির আদলে, ন্যাশনাল এডুকেশনাল পলিসির আদলেই তৈরি হয়েছে স্টেট এডুকেশনাল পলিসি। তো সেই পলিসিতে এসে আমাদের মুখ্য যে পরিবর্তনগুলো হয়েছে 2023 থেকে, সেটা হচ্ছে যে এক হচ্ছে আমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। এই সেমিস্টার সিস্টেমে 1 এবং 3 এই মানে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে 100% এমসিকিউ হিসেবে দেখানো হবে, এবং 2 এবং 4 এতে 6, 5 এবং 3 মার্কসের কোশ্চেন থাকবে। এবং ওয়েটেজ আগের থেকে বদলেছে, আগে যেরকম থিওরিতে ওয়েটেজ একটু কম ছিল, এখানে থিওরিতে ওয়েটেজ অনেক বাড়ানো হয়েছে। 70 হচ্ছে থিওরির ওয়েটেজ, প্র্যাকটিক্যাল রয়েছে 20, এবং প্রজেক্টের জায়গাতেও একটু ভ্যারিয়েশন আনা হয়েছে, শুধু প্রজেক্ট বলা হয়নি, প্রজেক্ট, সেমিনার, রেকর্ড বুক এরকম করে অবলিক দিয়ে অনেকগুলো করা হয়েছে, সেখানে 10 নাম্বার রয়েছে। আর এই এসিপিতে আমরা বলতে পারি যে আগে সবসময় আমাদের কি ছিল, যে ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাথে ওয়ার্ক এডুকেশন বা আমরা যেটাকে আর্ট এডুকেশন বলি, সেটা যুক্ত হয়ে থাকতো। কিন্তু এই নতুন ব্যবস্থায় আমাদের আপ টু 5 পর্যন্ত কিন্তু এটা সেপারেট সাবজেক্ট হিসেবে সেটা ট্রিটেড হচ্ছে এবং পড়ানো হচ্ছে, এবং 6 এবং 8, 6 থেকে 8 পর্যন্ত এটা সেপারেট সাবজেক্ট হিসেবে পড়ানো হলেও এটার নাম্বারটা কিন্তু শেয়ার হচ্ছে, টোটাল নাম্বার যেটা সেটা দুটোর মধ্যে ভাগ হচ্ছে। এবং আমাদের যিনি এই স্কুল সিলেবাস কমিটির মধ্যে রয়েছেন দীপেন বাসু স্যার, তো তার কাছ থেকেই শোনা যে খুব শীঘ্রই আমাদের এর মধ্যে ক্রেডিট সিস্টেমটাও চলে আসবে। তো স্কুল সম্বন্ধে এইটুকুই বলা। আমার মুখ্য যেটা হাইলাইট করবার জায়গা সেটা হচ্ছে কলেজ লেভেল। তো কলেজ লেভেলে আমাদের এনইপির আগে কি ছিল, কলেজে ভর্তি হতে হওয়ার মেন ক্রাইটেরিয়া ছিল যে ক্লাস 12 পাস হতে হবে। তো ক্লাস 12 পাস হওয়ার পরে আমরা আমি দুটো কম্প্যারিজন করে দেখিয়েছি, যে যদি কেউ আদার্স সাবজেক্ট নিয়ে ভর্তি হয়, ধরে নাও বাংলা, ইংরেজি, এডুকেশন এরকম নিয়ে ভর্তি হয়, তাহলে তার 3 বছর সময় লাগছিল ব্যাচেলার ডিগ্রি বা ইউজি লেভেলটা ক্লিয়ার করতে বা পাস করতে। আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও তাই লাগছিল, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে অন্য সাবজেক্টের যারা, তারা ডাইরেক্ট ওই ইউজি কোর্স করে 2 বছরের মাস্টার ডিগ্রি করবার সুযোগ পাচ্ছিল, এবং তারা ডাইরেক্ট সেখান থেকে মাস্টার ডিগ্রি ভর্তি হচ্ছিল, এবং 2 বছরের মধ্যে তারা পিজি লেভেল ক্রস করছিল, এবং তাদের পিজি লেভেল ক্রস করতে বা পিজি করতে তাদের 5 বছর সময় লাগছিল। কিন্তু আমাদের আচ্ছা, সেক্ষেত্রে বলে রাখি, সেখানে বিএড করার যে মানে যারা ভাবতো যে আমরা স্কুল এডুকেশনে যাব, আমাদের স্কুল এডুকেশনে স্কুলের টিচিংয়ের আমরা প্রফেশন নেব, তারা বিএড করতো।
কেউ গ্র্যাজুয়েশনের পরে করতো, কেউ মাস্টার ডিগ্রি করার পরেও করতো, কিন্তু এটা ছিল অপশনাল। এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না। যারা চাইতো তারা স্কুল এডুকেশনে পড়াবে তারাই ওখানে যেত, বাকিরা কিন্তু হায়ার এডুকেশনের দিকে তারপরে পিএইচডি করে পিএইচডি বা আরো হায়ার এডুকেশনের দিকে তারা যেত। এবার আমি চিত্রটা দেখাই আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। ফিজিক্যাল এডুকেশনে কিন্তু 3 ইয়ার ডিগ্রি কোর্স করার পরে কলেজে যাদের ফিজিক্যাল এডুকেশন থাকছে সাবজেক্ট হিসেবে, এটা আগে 1+1-এ 3টে সাবজেক্ট থাকতো, তারপরে সিবিসিএস সিস্টেমে যখন এলো, সিবিসিএস সিস্টেমেও কিন্তু ফিজিক্যাল এডুকেশন যাদের প্রথম সাবজেক্ট হিসেবে রয়েছে তাদের সেই থাকার সত্ত্বেও তারা কিন্তু ডাইরেক্ট মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারছিল না। তাদের কি করতে হচ্ছিল, তাদের 2 ইয়ার্সের বিপিএড ম্যান্ডেটারি ছিল, মানে তাদের করতেই হতো। 2 বছরের বিপিএড তাদের করতে হবে এই গ্র্যাজুয়েশনের পরে, এবং তারপরে তারা এমপিএড করছে। 2 বছর আরও তাদের সময় লাগছে এমপিএড করতে। তাহলে টোটাল তাদের পিজি লেভেলে যেতে গেলে 7 বছর সময় লাগছে। তো এই যে একটা ডিসপ্যারিটি, যে অন্য সাবজেক্টে তারা পিজি লেভেল ক্রস করছে 5 বছরে, কিন্তু ফিজিক্যাল এডুকেশন প্রফেশনে ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে চায়, হায়ার স্টাডি করতে চায়, ফিজিক্যাল এডুকেশন নিয়ে বড় হতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু 7 বছর সময় লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এত ফাস্ট লাইফ, সেই জায়গায় একটা সেমিস্টার নষ্ট হলেও খুব গায়ে লাগার মতো, সেখানে 2 বছরকে এক্সট্রা দেওয়া, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে উঠছিল না। এবং এই যে বিপিএড কোর্সটা কম্পালসারি ছিল, এই বিপিএড কোর্সটা কম্পালসারির জন্য একটা অর্থ খরচ হতো। তো এই বিপিএড কোর্সটা করবার জন্য প্রায় লাখ টাকার উপরে লাগতো। তো তাহলে এই ফিজিক্যাল এডুকেশন হয়ে গেছিল আমাদের কাছে খুব এক্সপেন্সিভ একটা কোর্স, যেটার জন্য, যেটাতে আমাকে বড় হতে হলে, যেটাতে আমাকে আসতে হলে আমার পয়সা যথেষ্ট থাকতে হবে কোর্সটা করবার জন্য, এবং তার সঙ্গে সময়ও থাকতে হবে। এই কারণের জন্য বোধহয়, যদি আমি খুব ভুল না বলি, তাহলে 2018-19 এই সময়ে এই বিপিএড করার ক্রেজটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেক কমে গেছিল, কারণ এই সময় এবং টাকা পয়সার জন্য, তার ওয়ান অফ দ্য কারণ। এখন কি হয়েছে, এনইপিতে আসার পরে আমাদের কি হয়েছে, আমাদের এখন কলেজে, সমস্ত কলেজে এনইপি শুরু হয়ে গেছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি শুরু হয়ে গেছে। এতে কি হচ্ছে, যে ক্লাস 12 পাশ করে তারা ভর্তি হচ্ছে কলেজে, যেমন ফিজিক্যাল এডুকেশন মেজর হিসেবে রেখে তারা ভর্তি হতে পারছে, তেমনি আদার্স সাবজেক্টও তারা মেজর হিসেবে রেখে ভর্তি হতে পারছে। এবং এখানে এই এনইপির ফিচার্সে একটা বলা আছে যে যদি তাদের মনে করে যে তারা 1 বছর পরে তাদের পড়া সমাপ্ত করে দেবে, তাহলে কিন্তু তারা সেটাও করতে পারে। সেখানে তারা সার্টিফিকেট কোর্সের একটা সার্টিফিকেট পাবে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি থেকে তারা সার্টিফিকেট কোর্সের একটা সার্টিফিকেট পাবে, ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট কোর্সের। যদি তারা আরও হায়ার স্টাডি করতে চায়, তাহলে তারা আরও পড়াশুনো করলে 2 বছর পরে যদি তাদের মনে হয় যে না আমরা পড়াশুনো সমাপ্ত করব, তাহলে তারা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট পাবে। এবং সেটা অন্য সাবজেক্টরাও যেমনভাবে পাবে, আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও সেরকমভাবেই ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট পাবে। এবং 3 বছর যদি তারা কমপ্লিট করে, তাহলে অন্য সাবজেক্টের মতনই আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও তারা ডিগ্রি কোর্স, ব্যাচেলার ডিগ্রির সার্টিফিকেট পাবে। এছাড়াও যদি তারা, এখন এনইপি সিস্টেমে আমাদের টোটাল ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স, তো যারা 4 বছর পড়বে, যারা 4 বছর পর্যন্ত কন্টিনিউ করবে, সেখানে গিয়ে 4 বছরের ক্ষেত্রে কিন্তু তখন তারা অনার্স ডিগ্রি পাবে। এবং এই অনার্স ডিগ্রিটা আবার 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যারা গবেষণামূলক কাজে উৎসাহী, তারা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে, আর যারা রিসার্চের সঙ্গে যুক্ত নয়, যারা আরও হায়ার স্টাডিতে অন্য বিষয়ে যেতে চায়, তারা শুধু অনার্স ডিগ্রি পাবে। এটা একটা সুবিধা হচ্ছে যে এটা অন্য সাবজেক্টের সঙ্গে একই রকমভাবে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। এবং তারপরে যদি তারা পিজি লেভেলে যেতে চায়, তাহলে তাদের
আরও একটা বছর লাগবে। যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু আর 1 বছর লাগবে পিজি লেভেল ক্রস করতে। ঠিক অন্য সাবজেক্টে যেরকম আমাদের সাবজেক্টেও সেরকম একই সময় একই রকমভাবে তারা এগিয়ে যেতে পারবে। অন্য সাবজেক্টের ক্ষেত্রেও যা যা সুবিধা আমাদের সাবজেক্টেও তাই তাই সুবিধা থাকবে, কোনো রকম আলাদা কিছু থাকবে না। এটা আমাদের এনইপির চালু হওয়ার পরে আমরা এই সুবিধাটা পেয়েছি। এবং এর সঙ্গে আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যেমন অন্যান্য সাবজেক্ট গ্র্যাজুয়েশনের পর, মানে এমন ব্যাপার নেই যে ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর তারা অন্য সাবজেক্টের যারা তারা বিএড করতে পারে 2 বছরের, ঠিক সেরকমই ব্যাচেলার ডিগ্রি 3 বছর পড়ার পরে তারা বেরিয়ে কিন্তু বিপিএডেও ভর্তি হতে পারবে। 2 বছরের বিপিএডে তারাও ভর্তি হতে পারবে। কারো যদি মনে হয় যে না আমি পুরো 4 বছর কমপ্লিট করব, 4 বছর কমপ্লিট করেও কিন্তু তাদের বিএড বা বিপিএড করার সুযোগ থাকছে। আবার এমনটাও আরেকটা রয়েছে যে ক্ষেত্রে যে ব্যাচেলার ডিগ্রি করার পরে যদি কেউ মনে করে যে না আমি 4 ইয়ার্সে যাব না, আমি ডাইরেক্ট এখান থেকে মাস্টার ডিগ্রি করব, পিজি করব, তাহলেও কিন্তু সেখানে সেই সুযোগ থাকছে, কিন্তু সেখানে সেটা সেই মাস্টার ডিগ্রিটা হবে 2 বছরের। তাহলে এখন আমাদের ইউনিভার্সিটিতে 2 রকমের মাস্টার ডিগ্রি শুরু হচ্ছে, একটা 1 বছরের, যারা 4 বছর ক্লিয়ার করে আসবে তাদের জন্য 1 বছরের, আর যারা গ্র্যাজুয়েশনের পরে আসবে ব্যাচেলার ডিগ্রির পরে আসবে তাদের জন্য 2 বছরের ইয়ে থাকছে। এবং আমাদের বিপিএড এর ক্ষেত্রে যারা বিপিএড করে তারপরে কিন্তু তারা আবার এমপিএডেও আসতে পারবে বা মাস্টার ডিগ্রি করতে পারবে। তাহলে আমাদের এই এনইপিতে যে ইচ্ছে মতো যাওয়া, আগে যেটা ম্যান্ডেটারি ছিল যে না তোমাকে এই রাস্তাতেই যেতে হবে, তুমি একাডেমিক সাবজেক্ট হিসেবে পড়ো বা তুমি স্কুল এডুকেশনের সাবজেক্ট হিসেবে পড়ো, মানে আমরা বিএড বিপিএডটাকে ট্রেনিং কলেজ বলা হয়, এবং সেটার সমস্ত কিছু ফর্মুলেশন করে এনসিটি, এবং আমাদের যেগুলো কলেজের হয় সেগুলো সমস্ত কিছু থাকে ইউজিসি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইউজিসিরই থাকতে চাই, আগে ছিল বিপিএডে তোমাকে যেতেই হবে, মানে একবার ইউজিসি থেকে এনসিটি, এনসিটি থেকে আবার ইউজিসি, কিন্তু এখন এই জায়গাটা সম্পূর্ণ আলাদা করা আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, নিজের ইচ্ছা মতো সে এগোতে পারবে। এবার টিচার্স ট্রেনিং কোর্সের ক্ষেত্রে একটু দেখাই যে আগে কি ছিল। আগে আমাদের গ্র্যাজুয়েশনের পরে বিপিএডে ভর্তি হতে হতো, কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের পরে তারা বিএডে ভর্তি হতো, কিন্তু এই বিএডে ভর্তি হওয়াটা তাদের ক্ষেত্রে কম্পালসারি ছিল না। যারা এসএসসি দিতে চায়, স্কুল এডুকেশন থাকতে চায়, স্কুল এডুকেশনের স্কুল টিচার হতে চায়, তাদের জন্য কিন্তু এই বিএডটা ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে তারা এমএডও করত। কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কি ছিল, এই বিএড বিপিএড করতে হতো, কিন্তু এটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে আলাদা কি ছিল, এটা কম্পালসারি। যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমাকে বড় হতে গেলে তোমার গেটওয়ে হচ্ছে বিপিএড, তুমি যাই করো বিপিএড তোমাকে করতেই হবে, যেটা কিন্তু শুধুমাত্র এই বিপিএড কোর্সটা কিন্তু স্কুল টিচারদের জন্য। কিন্তু সেই কোর্স যে স্কুল টিচিং করবে না, যে কলেজ টিচিং করবে বা যে পিএইচডি লেভেলে গিয়ে আরও বড় জায়গায় যাবে বা অন্য প্রফেশনে যাবে, কোচিংয়ে যাবে, তাদেরও কিন্তু এই বিপিএড স্কুল টিচিংয়ের এটা বাধ্যতামূলকভাবে আগে করানো হতো, এবং তারপরে সেখান থেকে তারা এমপিএডে আসতো। কিন্তু এখন যে নতুন এনইপির পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদার্স সাবজেক্টের ক্ষেত্রে এখন কিন্তু এনসিটি বলেই দিয়েছে যে 12-এর পরে তাদেরকে এই 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্সে ঢুকতে হবে, সেখানে বিএ বিএসসি বিএড বলে তাকে বলা হচ্ছে, সেখানে ঢুকতে হবে। এবং এটা কিন্তু মানে কম্পালসারি না, 12-এর পরে এটা পড়তেই হবে তা নয়। যারা ভাববে যে আমি স্কুল এডুকেশন নিয়ে পড়বো তাদের ক্ষেত্রেই এটা থাকবে, এবং তারপরে তারা এমএডও করতে পারে। আর আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যারা 3 ইয়ার্স ডিগ্রি করে তারপরে 2 ইয়ার্সে বিপিএড করতে পারে, 4 ইয়ার্স অনার্স করে তারপরও তারা বিপিএড করতে পারে। এখন আফটার এনইপিতে এই সিদ্ধান্তটা আছে, কিন্তু এটাও এখন কিন্তু কম্পালসারি নয়। যারা চাইবে স্কুল এডুকেশনে আসতে, স্কুল টিচার হতে, তারা এখানে বিপিএড এর ক্ষেত্রে আসবে, না হলে তারা কিন্তু
সোজা তাদের হায়ার এডুকেশনের দিকে এগিয়ে যেতে পারবে এবং বিএড এর পরে তারা এমপিএডও করতে পারবে। আর এখনো পর্যন্ত একটা জিনিস আমি লিখেছি, এনসিটি কিন্তু এখনো বিপিএড এর জন্য কোনো 4 ইয়ার্সের কোনো নোটিফিকেশন এখনো করেনি। আমি যেটুকু দেখেছি বা জানি যে 2014 সালের পর ডিটেলস কোনো গেজেটস এখনো বেরোয়নি এই বিএড বিপিএড এর ক্ষেত্রে। বিএড এর ক্ষেত্রে বেরিয়েছে কিন্তু বিপিএড এর ক্ষেত্রে বেরোয়নি। তো ভবিষ্যতে যদি আসে তখন এই ফরমেশন চেঞ্জ হবে এবং যেভাবে বলবে সেভাবে চেঞ্জ হবে। আপাতত এখনো পর্যন্ত এই পজিশনটাই রয়েছে। আমি ইউনিভার্সিটি লেভেলটাকে একটু বাদ দিয়ে এই নমিনক্লেচারের দিকে আসছি, কারণ নমিনক্লেচারটা বোঝালে আমার ইয়েটা বোঝাতে সুবিধা হবে। তো স্কুল লেভেলের ক্ষেত্রে আমার নমিনক্লেচারটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনে অ্যাট প্রেজেন্ট বর্তমানে নমিনক্লেচার হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। এটা আমাদের একটা এনসিএফ 2005 অ্যাক্টের আন্ডারে হয়েছে, যেখানে এনসিআরটি যেটা স্কুলের সমস্ত কিছু ঠিক করে ন্যাশনাল লেভেলের, তারাই কিন্তু একদম তাদের টিচার্স ট্রেনিং গাইডে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বলে এটাকে দিয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেইভাবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হিসেবেই এটা আমাদের চলছে। কলেজ লেভেলে এতদিন ফিজিক্যাল এডুকেশন বলা হলেও আমরা এখন বর্তমানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বলছি। এই অর্ডারটাও হচ্ছে ইউজিসির অর্ডার। এই অর্ডারটা 2016 সালে ইউজিসি বার করেছে, যেখানে আমি জানি না কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাবেন 1 বা 2 পরিষ্কার করে বলা থাকছে যে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস নামে চালু করতে হবে এবং যারা এতদিন বিপি এমপিএ দিত অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন পড়াতো তাদেরকে এইটা চেঞ্জ করে রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার করতে হবে। তো এই হিসেব অনুযায়ী আমরা কলেজ লেভেলে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বলছি। আর টিচার্স ট্রেনিং কোর্সের ক্ষেত্রে আমরা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনই বলছি, এনসিটি যেটা এখনো বিপিএড কোর্সই বলছে। কিছু কিছু জায়গায় এটাকে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স হিসেবে বলা হয়েছে, বিশ্বভারতী, তারপর পাঁশকুড়া কলেজ, এইসব জায়গাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি যে এখানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বলা হয়েছে। এই স্পোর্টস সায়েন্স কথাটা আমি কোনো অর্ডারে পাইনি, কিন্তু আমার মনে হয়েছে যে এই নেট যারা দেয়, নেট দিতে গিয়ে দেখা যাবে যে নেটে কিন্তু মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এমপিএস বলে করা আছে। তো যার ফলে এই তারা বোঝাতে চাইছে যে ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে স্পোর্টস সায়েন্স কথাটা এইভাবে তারা নিয়েছে, যেহেতু সেখানে রিসার্চের কাজগুলো হয়। এরপরে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে আমরা তো ফিজিক্যাল এডুকেশন নামটা ছিল, আমরা সেখানে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস নামটা জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার ফলে লাভ লোকসান আমাদের কি কি হলো, মানে জুড়ে দিলাম মানে আমাদের অর্ডারের ভিত্তিতে জুড়তে হলো, কিন্তু সমস্যা যেটা দেখা দিল, কোর্স হচ্ছে খুব ভাস্ট ফিল্ড। কম্পিটিটিভ স্পোর্টস আছে, রিক্রিয়েশনাল স্পোর্টস আছে, বিভিন্ন রকম আমাদের লোকক্রীড়াগুলো রয়েছে, বিভিন্ন, আর শুধু কম্পিটিটিভ স্পোর্টসেরও আবার অনেকগুলো ভাগ রয়েছে। তো আমরা এই যে ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে স্পোর্টস কথাটা জুড়লাম, আমরা কতটা জুড়ব? আমরা সিলেবাস তৈরি করতে গিয়ে স্যার বলছিলেন যে আমি কিছু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকার ফলে আমরা সিলেবাস করতে যাওয়ার সময় আমাদের মনে হয়েছে যে তাহলে আমরা স্পোর্টসের কতটা রাখলে এটা রাখা যেতে পারে। কিছু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্পোর্টস ইউনিভার্সিটি হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক আমরা ফিজিক্যাল এডুকেশন আর স্পোর্টসে সম্বন্ধে কিন্তু আমাদের ক্লিয়ার কাট কোনো গাইডলাইন নেই। তো এটা হলে হয়তো ভালো, যারা বিদগ্ধ ব্যক্তি, যারা এই বিষয়ে একদম ভালো জানেন, যাদের আমরা রেসপেক্টেবল পারসন, এই বিষয়ে নলেজেবল পারসন, তো তাহলে হয়তো আমাদের সমস্ত ক্ষেত্রে এটা একই রকমের আসতো। এবং এটা আরেকটা জায়গাতে গিয়ে আমাদের একটু বাধা দিচ্ছে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, আমরা যখনই স্পোর্টসকে নিয়ে আসছি, কম্পিটিটিভ স্পোর্টসকে নিয়ে আসছি, সেই সব
যে ডেভেলপটা কিন্তু আমাদের এই জিনিসটাকে শুরু করে দেওয়া হচ্ছে। আর আরেকটা সমস্যা যেটা আমি আমার কলিগসদের কাছ থেকে বেশি শুনেছি, যে এই ফিজিক্যাল এডুকেশন যখন শুধু নামে ছিল, তখন এই কলেজে যে খেলাধুলোগুলো হতো কলেজের সবাই ইংরেজি ও বাংলা সবাই হাত লাগিয়ে সেই জায়গাটায় এগিয়ে আসে। কিন্তু এখন আমাদের সাবজেক্টে যখন কোর্স নামটা একদম পার্টিকুলারলি বেড়ে গেছে, তখন থেকে যেন তাদেরকে একটা দায়বদ্ধতা বেড়ে গেছে যে এই স্পোর্টসে সবকিছু দেখার দায়িত্ব তোমার। তাহলে টিচারদের যা ক্লাস নেওয়ার যা তাদের মেন দায়িত্ব, সেটার সঙ্গে এই কোকারিকুলার অ্যাক্টিভিটিটাও জোরপূর্বক পুরোটাই কিন্তু তার কাছে চলে আসছে। যদিও সমস্ত কলেজেই ফিজিক্যাল এডুকেশন টিচাররা এই বিষয়টা দেখতো, কিন্তু তারা সেটা স্বেচ্ছায় এবং অন্যদের হেল্প নিয়ে দেখতো। এখন কিন্তু সেটা যেন দায়বদ্ধতাটা একটু বেড়ে গেছে। এই বিষয়ে ইউজিসির একটা অর্ডার আছে যে কলেজে স্পোর্টস ডাইরেক্টর নিয়োগ করা, যে শুধু স্পোর্টসটাকে দেখবে। সেইটা হলে হয়তো এই ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং স্পোর্টস ডাইরেক্টর ব্যাপারটা আলাদা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোঝানো যেত। অদূর ভবিষ্যতে হয়তো সেটা আসতে পারে। আচ্ছা, এছাড়া আমাদের যেটা আছে, এই অ্যাডিশন অফ স্পোর্টসে আমাদের একটা কিন্তু স্টুডেন্টদের খুব বড় সুবিধা হয়েছে, যে স্পোর্টস কথাটা জোড়ার ফলে এখন স্পোর্টস হচ্ছে একটা আপকামিং ইস্যু। সমস্ত জায়গাতে পুরো অল ওভার ওয়ার্ল্ডে আমাদের স্পোর্টসের ডেভেলপমেন্ট বিভিন্ন দিক থেকে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। টেকনোলজির দিক থেকে, এআই থেকে শুরু করে সমস্ত দিকে আমাদের স্পোর্টসের ডেভেলপমেন্ট খুব দ্রুত হারে বাড়ছে। তো এই দ্রুত হারে বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু নতুন নতুন প্রফেশনও তৈরি হচ্ছে। তো স্পোর্টসের ক্ষেত্রে যে যে প্রফেশন, যেহেতু আমাদের কোর্সটার মধ্যে কোর্স কথাটাকে মেনশন করা থাকছে, তাই এই কোর্স করার পরে যারা সার্টিফিকেট পাবে তাদের সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কিন্তু বেশি থাকবে। কিন্তু এইটা সমস্তটাই এখন যত দিন না, আমি বলছিলাম যে 3 বছর 4 বছর না বেরোলে, কিছু প্রোডাক্ট না বেরোলে ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে না। কিন্তু এটা অ্যাজাম্পশন করা যায় যে আমাদের ইয়েতে যেহেতু স্পোর্টস কথাটা লেখা আছে, তাই স্পোর্টস রিলেটেড জবগুলোর ক্ষেত্রে আমরা এটা একটা সুবিধা পাবো, আমাদের ছেলেমেয়েরা সুবিধা পাবে। এবং যেটা আরেকটা সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এখনো ফিজিক্যাল এডুকেশনই, যে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এটা মর্মে কোনো রকম নোটিফিকেশন কিছু বার করেনি। যার ফলে আমাদের সমস্ত কলেজগুলোতে যে কোর্স, যে আমাদের এই টিচার্স নিয়োগ, সমস্ত কিছু কিন্তু ফিজিক্যাল এডুকেশন নামে হয়ে আছে। কিন্তু এখন আমরা ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস করে দিলে এই দুটো যে একই, সেটা কিন্তু যদি এক গভর্নমেন্টের এক নোটিফিকেশন থাকে তাহলে ভালো হয়। তো এই রকম কিছু সমস্যা আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে এই ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস নাম নেওয়ার পরে। কিন্তু এই সমস্যাগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে কাটিয়ে উঠতে পারবো। আমি খুব ছোট করে এই এনইপির যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার যে ইয়েগুলো রয়েছে সেগুলো একটু বলি, না হলে আমি বোঝাতে পারবো না যে আমাদের অবস্থানটা কোথায়। আমাদের ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে 4 রকম কোর্সের কথা বলা আছে, যে 4 রকম ভাবে তারা পড়তে পারে। প্রথম হচ্ছে ইউজি ডিগ্রি প্রোগ্রাম উইথ সিঙ্গেল মেজর, মানে এখানে যা ক্রেডিট থাকবে একটা বিষয়েই সেই মেজর হিসেবে নিতে হবে, তার উপরই বেশি হাইলাইট থাকবে। এই কোর্সটা ওই একটা মেজর সাবজেক্ট, ধরে নাও ইকোনমিক্স বা ফিজিক্যাল এডুকেশন বা কিছু, সেই সাবজেক্টটাতেই তাকে এক্সপার্টাইজেশন করে তুলবে। এটা কিন্তু 3 বছরের বা 4 বছরের প্রোগ্রাম দুটোই হতে পারে। আরেকটা আছে যেটা ডবল মেজর। এই ডবল মেজরের ক্ষেত্রে 2টো মেজর সাবজেক্ট থাকছে যেখানে রিলেটেড তারা, এবং এই 2টো মেজর সাবজেক্টেই কিন্তু যে টোটাল ক্রেডিট সিস্টেম তার 40% সেই দুটোতে ভাগ থাকছে, যার 40 করে, যাতে এই 2টো বিষয়ে তার এক্সপার্টাইজেশন থাকছে। সে কিন্তু এই 2টো বিষয়ের মধ্যে যে কোনো একটা নিয়ে আরো ওপরের দিকে পড়াশুনো করতে পারে। তো এটাও 3 বছরও হতে পারে, 4 বছরের কোর্স হতে পারে, এরকম ভাবেই বলা আছে। আর রয়েছে ইন্টারডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম। এই ইন্টারডিসিপ্লিনারি মানে যে ধরুন যে সাবজেক্টগুলো একটার সঙ্গে একটা মেলে, মানে বাংলা ফোকলোর, ইকোনমিক্স ম্যাথামেটিক্স, জিওগ্রাফি ম্যাথামেটিক্স, তো এই রকম যেগুলোর সঙ্গে একটার সঙ্গে আর একটা যুক্ত, সেই রকম ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টগুলোকে নিয়ে
যে ইউজি প্রোগ্রামটা আছে 3 বছর 4 বছরের, সেই প্রোগ্রামটাকে আমরা ইন্টারডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম বলছি। এটাও 3 বছর বা 4 বছরের হতে পারে। তো এই প্রোগ্রামটাকে ইউজি প্রোগ্রাম বলা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। আর একটা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম, যেখানে একদম দেখতে পাবেন এখানে লেখাই রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স, হিউম্যানিটিস সমস্ত কিছু মিলিয়ে এই মাল্টিডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রামটা হয়েছে। এটাও 3 থেকে 4 বছরের হতে পারে। তো এই যে এতগুলো প্রোগ্রাম বলা হলো, এবার যদি একটা ইউনিভার্সিটি এটা, আরেকটা ইউনিভার্সিটি ওটা, আরেকটা ইউনিভার্সিটি এটা, তাদের স্বাধীনতা রয়েছে, কারণ তারা অটোনোমাস, তাদের যেটা হোক এর মধ্যে থেকে চয়েস করে নিতে পারে। কিন্তু নিতে পারলেও সেটা সমস্যাটা দেখা দেবে যে এইটার ফিচার্স যেটা আছে, সেই ফিচার্সে আরেকটা বলা আছে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট। মানে 1 বছর পড়ার পরে সে বেরিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে তার মনে হলো যে কোনো কারণে তার সমস্যা হয়েছে, শরীর খারাপ হয়েছে, বা মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে, এরকম হতে পারে। তারপর 2 বছর 3 বছরের মধ্যে সে আবার ঘুরে এসে সেই জায়গা থেকে শুরু করতে পারে। বা কারুর মেদিনীপুরে বাড়ি, তার হয়তো বাবার সার্ভিসের জন্য সে চলে গেছে নর্থ বেঙ্গলে, তাহলে সে গিয়ে নর্থ বেঙ্গলে শুরু করতে পারে। কারণ এইটাতে নতুন সিস্টেমে আমাদের একাডেমিক ক্রেডিট ব্যাংক শুরু হয়েছে, যে সে যেখানে যা পড়বে, যে ইউনিভার্সিটিতে যা পড়বে, সেই ক্রেডিটটা কিন্তু তার জমা থাকবে, সেটা নষ্ট হয়ে যাবে না। সে যত পর্যন্ত পড়ছে তারপর থেকে পড়তে পারবে। মানে প্রথম ইয়ার যদি সে কমপ্লিট করে যায়, দ্বিতীয় ইয়ার থেকে, মানে প্রথম ইয়ারটা সে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়লো, সেকেন্ড ইয়ারটা 2 বছর বাদ দিয়ে সে সেকেন্ড ইয়ার আবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে করতে পারে। এই ফিচার্সগুলো কিন্তু এখানে রয়েছে। কিন্তু যদি ওই কোর্সগুলো সব আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু এই ধরনের মাল্টিপল এন্ট্রি এক্সিটের অসুবিধা দেখা দেবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনই পরিষ্কার করে বলে দিয়েছে যে মাল্টিপল এন্ট্রি এক্সিটের কোনো রকম অপশন আপাততভাবে থাকছে না। তো সেই জন্য এখন এই রকম অবস্থা হয়ে রয়েছে। এবং আমাদের এটার আরেকটা মেন ফিচার্স হচ্ছে সামার ইন্টার্নশিপ। এতদিন আমরা যা পড়াশুনো করতাম, প্র্যাকটিক্যাল করতাম, সবটার সঙ্গে এই ইন্টার্নশিপটা চালু ছিল না। ইন্টার্নশিপটা মানে হচ্ছে কাজে কলমে, একদম হাতে কলমে কাজটাকে করে নেওয়া, যে আমি যেটা থিওরিতে শিখলাম, যেটা প্র্যাকটিক্যালে শিখলাম, সেই ইমপ্লিমেন্টেশনটা আমি জবে করতে পারছি কিনা। কারণ এনইপি হচ্ছে অনেকটাই বেশি জব ওরিয়েন্টেড। তো সেই সেখানে তারা সেই জায়গার জন্য ফিজিক্যাল এডুকেশনে যে জবগুলো রয়েছে তার জন্য তারা একদম ঠিকঠাক মতো হতে পারছে কিনা সেটা তাদের ট্রেনিং হবে, সেই জায়গায় গিয়ে ইন্টার্নশিপ হবে। এটা সব জায়গাতে মাস্ট আছে, এটা একটা ফিচার্স আমরা পেয়েছি। এই ড্রব্যাকস যেটা বলছিলাম, এই ড্রব্যাকসটা একটু সবাইকে বলার জন্যই এই আগের বিষয়টা বললাম, যে ভেরিয়াস ইউনিভার্সিটি রিকগনাইজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস আন্ডার ভেরিয়াস টাইপ অফ কোর্স। কেউ সিঙ্গেল মেজর কোর্স হিসেবে নিয়েছে, কেউ ডবল মেজর কোর্স হিসেবে নিয়েছে, কেউ মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে নিয়েছে। তার ফলে কি হচ্ছে, যে এই যে ওয়েটেজ, যে ফিজিক্যাল এডুকেশনে ধরো কেউ সিঙ্গেল মেজর করছে, তাহলে সে যে ওয়েটেজ পাবে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে যে ফিজিক্যাল এডুকেশন থাকছে, সে কিন্তু সেই ওয়েটেজ পাবে না। তাহলে আমাদের মধ্যেই এই আমার যেটুকু জানা, ক্যালকাটা ইউনিভার্সিটি মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে ফিজিক্যাল এডুকেশনকে রেখেছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডবল মেজর হিসেবে রেখেছে, আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এরা সিঙ্গেল মেজর হিসেবে রেখেছে। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম বিভিন্ন রকম হওয়ার ফলে কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনের ওয়েটেজটা আলাদা আলাদা রকমের হয়ে যাচ্ছে, এবং ওই এবিসি ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয়। তারপরে হচ্ছে ভেরিয়াস ইউনিভার্সিটি রিকগনাইজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইন ভেরিয়াস ডিউরেশন অফ কোর্স। ওই যে ইউজিসির গাইডলাইনে বলা আছে যে 3 বছরেরও হতে পারে বা 4 বছরেরও হতে পারে। তো সেইটাকে নিয়ে কিছু ইউনিভার্সিটি, যেমন আমি বলছি যে আমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি 3 ইয়ার্স কোর্স চালু করেছে, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও আগে চালু করলেও এই বছর থেকে আবার সে 3 বছরের কোর্সের দিকে যাচ্ছে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। তো তাহলে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, পুরুলিয়া ইউনিভার্সিটি এই সবগুলোতে কিন্তু 4 বছরের কোর্স চালু আছে। তাহলে আবার সেই কি হলো, ওই সার্টিফিকেটের ভ্যালুটাতে গিয়ে ডিসক্রিপেন্সি দেখা দিল,
যে কেউ পাচ্ছে 3 বছরের একটা ডিগ্রি কোর্সের বা সার্টিফিকেট, আবার কেউ পাচ্ছে অনার্স ডিগ্রি সার্টিফিকেট। তাহলে এখানে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের এই দু রকমের ব্যাপারগুলো চলে আসছে। এই ইউনিভার্সিটিগুলোর আমাদের বলা আছে যে যদি 3 ইয়ার্স কোর্স হয় তাহলে মিনিমাম ক্রেডিট হতে হবে 120, আর 4 বছর হলে হতে হবে 180। তো এখানে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু ইউনিভার্সিটি এই যারা ধরুন 4 বছরেরই চালু করেছে, তারা কেউ 180-র জায়গায় 182 রেখেছে, কেউ 90, কেউ 95, কেউ 96 পর্যন্ত রেখেছে, 196 পর্যন্ত রেখেছে। নর্থ বেঙ্গলের সেটা রয়েছে। তো সেই জায়গায় কি হচ্ছে যে এই ক্রেডিটটার সঙ্গে তো আমাদের ক্লাসের আওয়ার্সটা একটা রিলেশন আছে, যে 1 ঘন্টা একটা ক্লাস মানে 1 ক্রেডিট। তো সেইটার ক্ষেত্রে যদি ক্রেডিট বেড়ে যাচ্ছে তখন তাহলে ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ধরুন একটা সিলেবাসে আমি যা রাখছি, যদি সে বেশি ক্লাস পায় তাহলে সে আরও বেশি করে সেটাকে ক্ল্যারিফাই করতে পারবে, আর ক্লাস সংখ্যা কমে গেলে সেই সিলেবাসটাতে সে কম সময় দিতে পারবে। তাহলে এই যে ক্লাসের যে ভ্যারিয়েশন, এটা কিন্তু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে দেখা যাচ্ছে। আর এই ক্রেডিটের যে সমস্যাটা, যে কোথাও বেশি কোথাও কম, যেমন ধরুন যে ফার্স্ট ইয়ার পরে যে সে চলে যাবে বলছে ক্রেডিট ব্যাংকে রাখার জন্য, তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে যে পড়ছে সে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে তার 20 ক্রেডিটের ফার্স্ট ইয়ার সাপ্তাহিক হিসাব, তো সেই 20 ক্রেডিটের যা তার ক্রেডিট ভ্যালুটা হবে, সেই ক্রেডিট ভ্যালুটার থেকে সে চলে যাবে যখন নর্থ বেঙ্গলে, তখন দেখা যাবে সেটা হয়তো সাপ্তাহিকভাবে 24 হয়ে যাচ্ছে। তাহলে একই কোর্স কিন্তু এক জায়গায় 20, এক জায়গায় 24। এটার ক্ষেত্রে কিন্তু এই এবিসি যে সিস্টেম, তার যা মূল ইয়ে, সেখানে কিন্তু গিয়ে একটু ধাক্কা খেতে হবে। এবং মার্কসের ক্ষেত্রেও সমস্যার বিষয় রয়েছে, যে কিছু ইউনিভার্সিটি রয়েছে যে টোটাল মার্কসটা 50-এর ওপর হয়। আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি হ্যালো বাঁকুড়া ইউনিভার্সিটি, তারপর পুরুলিয়া ইউনিভার্সিটি, পুরুলিয়া মানে আমাদের সিধুকানু ইউনিভার্সিটি, নজরুল ইউনিভার্সিটি, এগুলোতে একটা পেপারের টোটাল মার্কস হচ্ছে 50। বর্ধমানের টোটাল মার্কস হচ্ছে 75। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল মার্কস হচ্ছে 100। তো এর ফলে কি হচ্ছে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বিশেষ করে আমি লিখেছি যে স্পেশালি প্র্যাকটিকাম বলে, যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের 15-র ওপরে প্র্যাকটিক্যালের এভলিউশনটা করতে হচ্ছে। 15-র ওপরে এভলিউশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই 10-11-12, 10-11-12, ম্যাক্সিমাম হলে 13 বা 9 এর মধ্যে রাখতে হচ্ছে। কিন্তু যখন ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা 25 বা 30 বা 40-এ হচ্ছে, তখন কিন্তু সেখানে নাম্বারের ভ্যারিয়েশনটা রাখা সম্ভব হচ্ছে, আরও মানে ঠিক এভলিউশনটা করা সম্ভব হচ্ছে, যেটা এই সব ক্ষেত্রে হচ্ছে না। আর আরেকটা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট মেজর হিসেবে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সব ইউনিভার্সিটি কিন্তু এই স্পোর্টসের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটার দিকে নজর দিচ্ছে না, যার ফলে কোনো জায়গায় খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার পেয়ে সে ভালো কোয়ালিটিটা পাচ্ছে, কোয়ালিটি প্রোডাক্ট বেরোচ্ছে। আবার কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেই ইয়ের দিকে বেশি নজর দেওয়া হয়নি বলে ইনফ্রাস্ট্রাকচারের দিকে ল্যাকনেসের জন্য সেখানে কিন্তু কোয়ালিটিটার ডিফারেন্স হচ্ছে। এইটা তো ড্রব্যাকসগুলো ছিল। অ্যাডভান্টেজগুলো এবার বলি। অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে এক তো আমাদের এই এনইপির পরে অন্য সাবজেক্টের মতো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, যা হবে সব সাবজেক্টের যেমন সুবিধা থাকবে অসুবিধা থাকবে, আমাদের সাবজেক্টেও সেরকম থাকবে। কোনো এক্সট্রা ডিউরেশন আমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে না, কোনো আলাদা কস্ট আমাদেরকে দিতে হচ্ছে না, এবং ফ্লেক্সিবিলিটি রয়েছে যে আমি একটাই কোর্সে ঢুকলাম, এনইপি দিয়ে কলেজের কোর্সে ঢুকলাম, ঢুকে আমি সার্টিফিকেট করব, ডিপ্লোমা করব, ডিগ্রি করব, অনার্স করব, কি করব সেটা আমার উপর নির্ভর করবে। আমি নিজের স্বাধীনতা পাবো যে আমি কতটা এগোবো বা কতটা পড়ব। তো এই যে নিজের একটা চয়েস বা ফ্লেক্সিবিলিটি, এটা আমাদের ইয়ের মধ্যে থাকছে।
বড় ফিচার্স হচ্ছে ইন্টার্নশিপটা আমাদের কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে আরও সাহায্য করবে, যেটা এনইপির আরেকটা ফিচার্স। এবং ওই জব অপরচুনিটি বাড়াবে, যেটা বলছিলাম যে স্পোর্টসটা আসার পরে এবং এই আমাদের নতুন যে সিস্টেমগুলো রয়েছে, যে এর সঙ্গে আমাদের একটা মাইনার রাখতে হবে, আমাদের আরও মাল্টিডিসিপ্লিনারি রাখতে হবে, এর ফলে কিন্তু জবের জায়গাটাও বাড়বে। একদম রিসেন্ট নোটিফিকেশন একটা ইউজিসির করা আছে যে যদি রিসার্চ উইথ অনার্স উইথ রিসার্চে সে যায়, তাহলে কিন্তু সে ডাইরেক্ট নেট এক্সামও দিতে পারবে এবং রিসার্চের জন্য যেতে পারবে। তাকে পিজি করার দরকার হচ্ছে না। 4 বছর গ্র্যাজুয়েশন করার পরে সে ডাইরেক্ট রিসার্চে যেতে পারবে। সেই রিসার্চকে বলা হবে ইউজি রিসার্চ। এবং কেউ যদি পিজি করার পর রিসার্চে যায়, তাহলে তাকে বলা হবে পিজি রিসার্চ, এরকমভাবে বলা রয়েছে। তো সেই জন্য যারা ভালো ছেলে, পড়ুয়া ছেলে, তারা কিন্তু 4 বছরের পরে ডাইরেক্ট রিসার্চের কাজে যেতে পারবে বা তারা নেট এক্সাম দিতে পারবে। এবং এখান থেকে তাদের ক্ষেত্রে অপরচুনিটি রয়েছে যে তারা 3 বছর পড়ার পরে 2 বছরের পিজি করবে, না 4 বছর পড়ার পর 1 বছরের পিজি করবে। সময়টা কিন্তু 5 বছরই লাগছে। 4 বছর আর 1 বছর মিলিয়েও 5 বছর, 3 বছর আর 2 বছর মিলিয়েও 5 বছর। কিন্তু সুবিধাটা হচ্ছে যে কেউ যদি 3 বছর পরে, যারা কিছু ছাত্রছাত্রী থাকে যারা চাকরির দিকে তাকিয়ে পড়াশুনো করে, তো তারা যদি গ্র্যাজুয়েশন করার পরে হাতে ডিগ্রিটা নিয়ে নেয়, তাহলে তারপর থেকে কিন্তু সে সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যদি সে 4 বছর পড়তে যায়, তখন কিন্তু সে হাতে কোনো ডিগ্রি পাচ্ছে না, তাই সে কিন্তু সেই সময় কোনো চাকরির পরীক্ষায় বসতে পারছে না। তা আলটিমেটলি 5 বছর পরে কিন্তু দুজনেরই পিজি হচ্ছে, কিন্তু যে 3 বছর গ্র্যাজুয়েশন করার পরে 2 বছরের মাস্টার ডিগ্রি করেছে, সে কিন্তু ওই যে 2 বছর মাস্টার ডিগ্রি করলো, সেই 2 বছরে যত কম্পিটিটিভ পরীক্ষা আছে গ্র্যাজুয়েশন লেভেলে সেগুলো দিতে পারছে। কিন্তু যে 4 বছর করার পরে 1 বছরের মাস্টার ডিগ্রি করলো, তার ক্ষেত্রে কিন্তু সে অ্যাকচুয়ালি পড়ুয়া ছেলে মেয়ে যারা পড়াশুনো নিয়ে বড় হতে চাইছে, আরও হায়ার স্টাডি করতে চাইছে, চাকরিমুখী নয়, তারা এই লাইনে যাবে। তাহলে এখানে কিন্তু দুরকম ফ্লেক্সিবিলিটিটাই রয়েছে। এই সুবিধাটা কিন্তু আমাদের এনইপির মধ্যে দেওয়া হয়েছে। আর স্কুল এডুকেশন, যারা স্কুলে পড়াশুনো পড়াবেন, টিচার হবেন, সেখানে যাওয়ারও সুযোগ রয়েছে, সেখানেও তারা যেতে পারবেন। এবং কোনো ড্রপ আউট থাকবে না। আগে কি হতো, 3 বছরের কোর্স ছিল, দেখা গেল 1 বছর 2 বছর পড়ার পরে কোনো কারণে খুব চাপের মধ্যে কাউকে ছেড়ে দিতে হচ্ছে, কমপ্লিট হলো না, তার হাতে কিন্তু 2 বছর সে পড়লো, পরে লাস্ট বছরটা পড়তে পারলো না, মানে তার হাতে আর কোনো ডিগ্রি নেই। এই 2 বছর যে পড়লো সেখানে সে কিছু পাচ্ছে না। কিন্তু এখন যেহেতু 1 বছর বেরোলেও একটা সার্টিফিকেট, 2 বছর বেরোলে ডিপ্লোমা, 3 বছর বেরোলে ডিগ্রি, যার ফলে সে কিন্তু কোনো ড্রপ আউট বলে থাকছে না, সে সবসময় কোনো না কোনো একটা কিছু থাকবে, সে কন্টিনিউশন রাখতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। এবার ইউনিভার্সিটির যেটা বাকি ছিল সেটা বলি। বিফোর এনইপির ক্ষেত্রে তখন ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজে এমপিএড পড়ানো হতো এবং শুধুমাত্র 2 বছরের এমপিএডই পড়ানো হতো। এটা ইউনিভার্সিটিতে ছিল বিফোর এনইপি। আর আফটার এনইপিতে এখন কিন্তু যেহেতু এখন 1টা বছরই হয়েছে, এখনো আরো 3টে বছর বাকি আছে, তবে তারা ইউনিভার্সিটিতে পিজি লেভেলের জন্য যাবে। তার মধ্যে ইউনিভার্সিটিগুলো অন্য সাবজেক্টে যেরকম হবে, আমাদের সাবজেক্টেও সেরকম হবে। তারা কিন্তু এমপিএস কোর্স চালু করবে এবং সেখানে 1 বছরের এমপিএসও থাকবে, 2 বছরের এমপিএসও থাকবে। এবং আমার বলতে বাধা নেই, একদম আনঅফিসিয়াল কথা, কোনো রেকর্ড নয়, যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি উদ্যোগী হয়েছে এমপিএস খোলার জন্য, আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি উদ্যোগী হয়েছে এমপিএস খোলার জন্য, বর্ধমান ইউনিভার্সিটি উদ্যোগী হয়েছে। হয়তো সমস্ত ইউনিভার্সিটিগুলোতেই এমপিএস শুরু হয়ে যাবে 1 বছর 2 বছর। তাহলে আমাদের যে ছেলেমেয়েরা এখান থেকে 4 বছরের বা 3 বছরের পড়ে বেরোবে, তারা বিপিএস করে বেরোবে, তারা এমপিএস করার সুযোগটা পাবে। আমাদের অধ্যক্ষ স্যার বলছিলেন যে আমরা শুনবো যে সাজেশন। আমার যেটুকু জ্ঞান, যেটুকু উপলব্ধি, তার মধ্যে থেকে আমার মনে হয়েছে
যে এনইপি সিস্টেমে আমাদের ফিজিক্যাল এডুকেশন অনেকটাই আগের থেকে ডেভেলপ জায়গায় এসছে, ভালো জায়গায় এসছে। আরেকটু ভালো করতে হলে যে সাজেশনগুলো আছে আমি সেই সাজেশন দিয়ে আজকে আমার বক্তব্যটা শেষ করব। যে প্রথম হচ্ছে যে এই এনইপি সিস্টেমটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে পুরো স্কুল থেকে শুরু করে ক্লাস 1 থেকে শুরু করে একদম পিএইচডি লেভেল পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেস। তো সেই জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর মধ্যে একটা সুন্দর সিঙ্ক্রোনাইজ বা একটা মালার মতো গেঁথে থাকতে হবে, যাতে স্কুলে যতটুকু পড়লাম সেই জিনিস যাতে রিপিট না হয়। কারণ এখন দেখলে দেখা যাবে যে এখন আমরা স্কুলে যে বিষয়গুলো পড়ছি, আবার কলেজ লেভেলে এসেও আমরা কিন্তু 19-20 সেইগুলোই পড়ছি, আর নতুনত্ব খুব একটা বেশি কিছু নেই, তো রিপিট হয়ে যাচ্ছে। তো তার কারণটাই হচ্ছে এই সিঙ্ক্রোনাইজ ব্যাপারটা নেই। তো সেই জন্য স্কুল এডুকেশন, স্কুল সিলেবাস কমিটি বা স্কুলে যারা রয়েছে সেখানে যেমন কলেজের টিচারদের থাকা উচিত, কলেজে যে ফরমেশন সেখানেও স্কুলের টিচারদের থাকা উচিত। তবে তারা স্কুলের সঙ্গে গেটওয়েটা বলতে হবে যে কতটা তাদের পড়ানো হয়েছে এবং কলেজে কোনখান থেকে শুরু করা হবে। এবং ইউনিভার্সিটি লেভেলেও যারা তৈরি করবেন সেখানেও কিন্তু কলেজ লেভেলের টিচারদের থাকা উচিত। তবে তারা বুঝতে পারবে যে কোন জায়গাটায় মানে কোনখান থেকে শুরু করা, কোনখান থেকে শেষ করতে হবে। এই একটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের সিলেবাসগুলো বা কোর্সগুলো, কোর্স কারিকুলামগুলো আরও সুন্দর এবং কন্টিনিউয়াস প্রসেসে হবে। এই ইউনিভার্সিটিগুলোর যে এই যে বিভিন্নতা, বিভিন্ন রকম ক্রেডিট সিস্টেম, বিভিন্ন রকমের টোটাল মার্কসটা খুব একটা ভ্যারি করে না বলে সবাই বলছে, কারণ যেহেতু ক্রেডিট সিস্টেম চলে এসছে, কোথাও মার্কশিটে মার্কস লেখা থাকে, কোথাও লেখা থাকে না, মান্যতা দেওয়া হয় ক্রেডিটকেই। তো সেই জন্য ক্রেডিটটা নয়, কিন্তু ক্রেডিটটা এভলিউশনের ক্ষেত্রে তো দরকার, মার্কসটা তো এভলিউশনের ক্ষেত্রে দরকার লাগে। তাই বিভিন্ন রকম মার্কস, বিভিন্ন রকম ক্রেডিট, বিভিন্ন রকম কোর্স স্ট্রাকচার, বিভিন্ন রকমের কোর্স স্ট্রাকচারের টাইম, এইগুলোর যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবাইকে নিয়ে এক রকমের একটা করা হয়, সবারই অটোনমি রয়েছে, অটোনমাস করতে পারে, কিন্তু তাদের সিলেবাস বা অন্য ক্ষেত্রে করলেও এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি একরকম হয় তাহলে মনে হয় যে স্টুডেন্টদের ক্ষেত্রে বা টিচারদের ক্ষেত্রে, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও ভালো হবে, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই। এই যখনই আমরা স্পোর্টস কথাটা যোগ করে দিয়েছি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট দুজনকেই খুব সৎ এবং কঠোর মনোভাব থাকতে হবে যে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে কিছু শুরু করব। কারণ এখন যে পরিস্থিতিটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। তো সেইটা মানে কাটিয়ে তুলবার জন্য ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট যদি উদ্যোগী হন তাহলে এটা আরো ফলপ্রসূ হবে। আর ইউনিভার্সিটি এবং কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি দরকার এই ওয়েবনিয়ার, সেমিনার, ওয়ার্কশপ, এই বিষয়গুলোতে, যে এনইপির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। আমি এখানে একটা কথা বলেই রাখি যে এই এনইপি যখন একদম প্রথম শুরু হচ্ছে 2023 সালে, সেই সময়ে আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু প্রধানের এবং দেবপ্রসাদ সাহুর উদ্যোগ, মানে নেতৃত্বে, তত্ত্বাবধানে আমাদের ডক্টর সুপ্রিয় মণ্ডল, যে আগে মেদিনীপুরে ছিল এখন বিশ্বভারতীতে আছে, তার একদম উদ্যোগে আমাদের সমস্ত ইউনিভার্সিটির, যতগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সবাইকে নিয়ে আমাদের একটা ফোরাম তৈরি করা হয়েছে, যাতে অন্য সাবজেক্টে যাই হোক আমরা চেষ্টা করব যে একই রকম সব কিছু রাখার। কিন্তু আমাদের তো ক্ষমতা এবং সাধ্য, মানে সাধ্য থাকলেও ক্ষমতা খুব কম। আমরা স্ট্রিক্ট থাকলেও, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আমরা কথা বললেও এই বিভিন্নতা রোখা যায়নি। তো আমাদের যেরকম এরকম প্রয়াস ছিল, সেই রকমই যদি সব জায়গায় হয়, বেশি বেশি করে আলোচনা হয় কোথায় কি সমস্যাগুলো আছে, কারণ এখন আরও 3টে বছর আছে আমাদের রেকটিফাই করার এবং শুধরে নেওয়ার জায়গাগুলো থাকবে। তো সেই জন্য এই রকম আরও বেশি করে আলোচনা বা ইয়ে যদি হয়
তাহলে এর মধ্যে থেকে ভুলগুলো কোথায় হচ্ছে, কি করলে ঠিক হবে, এগুলো যখন বিদগ্ধ ব্যক্তিরা বলবেন, নলেজেবল পার্সনরা বলবেন, তখন আমরা সেগুলোকে করে নিতে পারবো। এবং যারা এখন ফিজিক্যাল এডুকেশন, এখানে যারা রয়েছে ফিজিক্যাল এডুকেশনের ছাত্র ছাত্রী, টিচার, কোর্স পার্সোনাল, সকলেরই একটা দায়বদ্ধতা বা ইয়ে থাকবে যে এই ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে ঠিক জিনিসটাকে ক্ল্যারিফাই করা, তার তার চারপাশের মধ্যে, তার যেটুকু চৌহদ্দি, তার মধ্যে যেটুকু চলাফেরা, তার মধ্যে সে যতটা পারবে ফিজিক্যাল এডুকেশনকে ক্ল্যারিফাই করতে। কারণ এখনকার মানুষের মধ্যে আমরা এই কাজ করতে গিয়ে দেখেছি শুধু মানুষ না, বেশ কিছু বলাটা ঠিক হবে কিনা জানি না, আধিকারিকের মধ্যেও ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সম্বন্ধে ধারণা খুব পুয়ার, যার ফলে তাদেরকে বোঝানো বা তাদেরকে এই বিষয়টা দিয়ে চালনা করা করতে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তাই সকলে আমরা যদি উদ্যোগী হই যে আমরা সবাই মিলে এটার সম্বন্ধে সবাই আমরা যেটুকু জানি সেটাকে আমরা ঠিক জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরবো, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে খুব ভালোভাবে আমাদের এই শারীরিক শিক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতের মধ্যে একটা সুন্দর জায়গায় এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। প্রেজেন্টেশনটা স্টপ করবেন। হ্যাঁ, অশেষ ধন্যবাদ জানাই আজকের আমাদের মুখ্য আলোচক সুমল রায় মহাশয়কে। উনি সত্যি আমরা আলাপনে এখনো পর্যন্ত 56টি পর্ব অতিক্রম করেছি এবং যে সমস্ত বিষয়সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি বা আলোচনা শুনেছি আমাদের বিশিষ্ট শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান জগতের ব্যক্তিবর্গদের কাছ থেকে, শ্রদ্ধা এবং প্রণম্য ব্যক্তিবর্গদের কাছ থেকে, তুলনামূলক আজকের যে বিষয়টি একটু আলাদা, মূলত আমাদের বিষয়ের সঙ্গেই প্রাসঙ্গিক এবং যেটি মূলত আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়, যে নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে এনইপি 2020, তার আদতে তার পৃষ্ঠপোষকতায় আমাদের পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার অবস্থান ঠিক কোথায়, এবং এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি পূর্বের অবস্থান কি ছিল এবং বর্তমানের অবস্থান কি আছে সেই প্রসঙ্গে বিশদ আলোচনা করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে মুখ্য আলোচককে আমরা অলরেডি জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে আজকের পর্বে যুক্ত হয়ে আছেন এখনো পর্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয়, প্রাক্তন উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, আছেন আমাদের অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, আছেন ডক্টর তন্ময় সাহা মহাশয়, আছেন এরকম ডক্টর অনির্বাণ মিশ্র সহ অজস্র পূর্ববর্তী পর্বের মুখ্য আলোচকেরা, এবং সেই সঙ্গে আছেন আমাদের গড়বেতা কলেজ এবং সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষার্থীবৃন্দ এবং পশ্চিমবঙ্গের অন্য প্রান্ত থেকে সকলকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। সেই আমরা একদম সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো সাজেশন থাকে, ইতিমধ্যেই ডক্টর তন্ময় সাহা মহাশয় হ্যান্ড রেজ করে আছেন অনেকক্ষণ আগের থেকে। আমি অনুরোধ করব ডক্টর তন্ময় সাহা মহাশয়কে প্রথমে তার প্রশ্ন বা তার মূল্যবান সাজেশন নিয়েই আজকের আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। নমস্কার স্যার, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন বা কোনো সাজেশন তাহলে বলতে পারেন। ডক্টর তন্ময় সাহা মহাশয়। নমস্কার, আমি অনেকক্ষণ ধরেই পুরো বিষয়টাই শুনছিলাম। তো আমাদের পশ্চিমবঙ্গের এই শারীরিক শিক্ষার বিষয়ে যেটা প্রথম থেকেই আমাদের ল্যাক, সেটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল এডুকেশন এটাকে স্পোর্টসের সঙ্গে কোথাও আলাদা চোখে দেখে এসেছি এবং এটা নিয়েই আমাদের লড়াই বিষয়গুলো থেকে গেছে। সৌমল্যবাবু খুব রাগঢাক না করেই বললেন যে কিছু কিছু আধিকারিক, অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে বোঝানোর দায়িত্বটা আমাদের এই প্রফেশনের। আমরা বোধহয় এই প্রফেশনের তরফ থেকে গভর্নমেন্টের কাছে এই বিষয়টা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারিনি, যার ফলে পশ্চিমবঙ্গে স্পোর্টস পার্সোনালরা এবং
সহমত পোষণ করেই আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছেই বলবো, এবং আমাদের শারীর শিক্ষার জগতে পশ্চিমবঙ্গের ওয়েবসাইট একটা কমিটি আছে, এবং তার বাইরেও ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশনের একটা কমিটি আছে। তো এই দুই কমিটির যৌথ প্রয়াস হোক যে গভর্নমেন্টের কাছে সঠিক বার্তাটা, আমাদের এই এডুকেশন পলিসি, আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে, কিন্তু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড কোর্স এই কনসেপ্টটা গোটা ভারতবর্ষে যেভাবে হয়ে এসেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থেকেছে। তো আমি আশা করব যে এই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করে গভর্নমেন্টের কাছে এই বার্তা পৌঁছানো, এবং আগামী ভবিষ্যৎ যাতে আমরা এডুকেশন এবং স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস দুটোকেই যেন সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জানাই ডক্টর তন্ময় সাহা মহাশয়কে তার মূল্যবান এবং সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কিভাবে শারীর শিক্ষা এবং ক্রীড়াকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। এরপর যদি কারোর কোনো আমাদের মৃত্যুঞ্জয় বাবু, আমার একটা কাজে চলে যেতে হবে, তো আমি দু একটা কথা যদি বলি। প্লিজ স্যার, কাইন্ডলি। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই ডক্টর সুমাল্য রায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে এই রকম একটা ক্রিটিক্যাল ইস্যুকে ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল এডুকেশনের এনইপি সম্পর্কে যে ধারণা, আমার মনে হয় অনেকের কাছে এই ধারণাগুলো খুব স্বচ্ছ নয়, সেটা উনি বলার চেষ্টা করেছেন। সেই জন্য আমি প্রথমেই ওকে ধন্যবাদ জানাবো। ওর বলার মধ্যে যে অ্যানোম্যালি গুলো কিছু কিছু তুলে ধরেছেন তার সম্পর্কে আমার এটা আমার প্রশ্ন যে এতদিন আমি যা দেখে এসেছি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে নতুন কোনো কোর্স, তার নমেনক্লেচার হোক, এখন যেমন এটা 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্স হচ্ছে, বা কোথাও কোথাও কেউ ফিজিক্যাল এডুকেশন বা অ্যান্ড স্পোর্টস যুক্ত করছেন, এই ধরনের কোনো ইস্যু হায়ার এডুকেশন কাউন্সিলের অ্যাপ্রুভাল ছাড়া করা যেত না। ইউনিভার্সিটির হাজার অটোনমি থাকতেও এই ব্যবস্থাটা ছিল। এবং আগে যেমন আমার অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো অনেকেই সেটা পরিচিত, বিপিএড কোর্সটাও বিভিন্ন নামে বিভিন্ন কন্টেন্ট এরিয়া নিয়ে ছিল। সেটা কিন্তু হায়ার এডুকেশন কাউন্সিলের উদ্যোগে এই ইউনিফর্মিটিটা আনা গেছে। তারপরে ইউনিভার্সিটিকে বলা হয়েছে তোমরা এই ইউনিফর্মিটিটা মেনে নিও। 90% ক্ষেত্রে সেই ইউনিফর্মিটিটা দূরে সরিয়ে বিপিএড সর্বত্র একরকম করা গিয়েছিল। তো এখন কি সেই হায়ার এডুকেশন কাউন্সিল ব্যাপারটা নেই, যারা এই কোঅর্ডিনেট করে আন্ডার গ্রাজুয়েট পড়াশোনার ব্যাপারটা? আমি জানি না সেটা এখন কি অবস্থা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর অ্যানোমালি যেটা উনি খুব সুন্দর তুলে ধরেছে, সেটা আমি কমপ্লিমেন্ট করছি। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এই যে আধিকারিকরা শুধু অজ্ঞ নন, তারা ডিসইন্টারেস্টেড। তা না হলে এই মানিপুরের মতো কলেজকে এনসিটির অ্যাপ্রুভাল উইথড্র হয়, এবং এখনো যে অবস্থা আছে তাতে দিনহাটা যদি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ না হয়, দিনহাটার অ্যাফিলিয়েশন যেটা চলে গেছে, রেকগনিশন চলে গেছে এনসিটির দ্বারা, সেটা রিকভার হতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য এদের উপর ভরসা করে হবে না। আপনি যে উদ্যোগটা আপনি বললেন, এটা আমার ভালো লেগেছে, যে কয়েকজন মিলে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, ওয়েবসাইট একটা ফোরাম হতে পারে, বা এই উদ্যোগ যারা নিয়েছেন তাদের কোনোভাবে যদি লেগে থাকেন তাহলে এই ইউনিফর্মিটিটা আনতে পারবেন আপনারা। আপনার চেষ্টা করুন, আপনাদের প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আমার শেষ কথা সেটা হচ্ছে টিচার এডুকেশন এবং এনইপি সম্পর্কে একটু যেন এড়িয়ে গেলেন। সেই এড়িয়ে গেলেন কেন আমি জানি না। বিএড এর ক্ষেত্রে আইটিইপি, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, এটা কিন্তু
অ্যাজ এ টেস্ট কেস প্রথমে 25টা কলেজে অল ইন্ডিয়ায় চালু হয়েছিল, এখন টার্গেট করা হয়েছে 100টা কলেজ, এবং এর মধ্যে পোর্টাল চালু হয়ে গেছে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই আইটিপি হবার কথা এনইপি অনুযায়ী, এবং এটাকে মান্যতা দিতেই হবে। এই আইটিইপি যখন ফিজিক্যাল এডুকেশনে চালু হবে, অর্থাৎ 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, সেখানেও ভারী সুন্দর ব্যবস্থাটা করা হয়েছে যে 1 বছর যদি পড়ে কেউ চলে যায় তাহলে সে একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তাকে ভ্যালিড করবে প্রাইমারি স্কুলের টিচার হবার জন্য। এবার যদি 2 বছরের কেউ করে, তাকে বেছে নিতে হবে সে কিভাবে করবে। সে সেকেন্ডারি লেভেলের টিচার হতে পারে, সে লাইসেন্স পেতে পারে, বা এলিজিবিলিটি হতে পারে কলেজ বা হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, এইভাবে ভাগ করা আছে, এবং সেটা ছাত্রকে নিতে হবে। এই সিলেবাসটাও রেডি হয়েছে, সিলেবাসটা এখনো আমি দেখিনি, কিন্তু সিলেবাসটা রেডি হয়েছে। আমার প্রশ্ন, এই আইটিইপি যখন চালু হবে, আর এই যে 4 ইয়ার্স যে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অথবা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস, এই সব ব্যাপারগুলো ঘিরে এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? যারা 4 বছরের কোর্স করলো, তারপর তারা কি করবে? টিচার এডুকেশন করতে গেলে তো আইটিইপি করতে হবে। আগামী দিনে এনইপি যদি ফলো হয় সব দেশে, আমি জানি না পশ্চিমবঙ্গে কি হবে, কারণ শিক্ষাটা তো এখনো স্টেট সাবজেক্ট শুধু নয়, কমন সাবজেক্টের মধ্যে আছে, অর্থাৎ সেন্টারেরও কিছু দায়বদ্ধতা আছে, সেন্টার আর স্টেটেরও আছে। তো সেই জন্য এইটাও নিয়েও বোধহয় আপনারা যদি এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, আমাদের ইনিংস শেষ হয়ে গেছে, সেই জন্য আপনারা যখন এখন রয়েছেন এইটার উপর চিন্তা ভাবনা করছেন, এটাকে মাথায় রাখুন যে আগামী দিনে তাহলে ছেলেদের যারা বিপিএড পড়বে তারা একটা স্ট্যান্ডার্ড হবে, যারা আইটিইপি পড়বে তারা একটা স্ট্যান্ডার্ড হবে, আর ওইখানে যারা আন্ডার গ্রাজুয়েট ফিজিক্যাল এডুকেশন বিপিইএস করবে, তো তাদের অপরচুনিটি কোথায়? যদি জব অপরচুনিটি না থাকে, তাহলে কোর্সগুলো কিন্তু এই আরো মানে ফিজিক্যাল এডুকেশন নিয়ে যত অ্যানোমালি হচ্ছে সেটা থেকে মুক্ত হতে পারবেন। আপনারা এগিয়ে যান, আমার আন্তরিক শুভেচ্ছা থাক, ভালো থাকবেন সবাই। খুব ভালো লেগেছে আপনার অ্যানালিসিস। স্যার প্রণাম নেবেন। থ্যাংক ইউ। অশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এতক্ষণ যিনি প্রশ্ন তুলে ধরলেন আমাদের সঙ্গে আলোচনা করলেন অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি মহাশয়, প্রাক্তন উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়। আলাপনের পক্ষ থেকে এবং সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে আন্তরিক প্রণাম জানাই। এরপর যদি কারো কোনো প্রশ্ন, আমি দেখছি বরুণ কুমার কৈবর্ত অলরেডি হ্যান্ড রেজ করেছেন, আপনি কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। মৃত্যুঞ্জয় স্যার, আমি সুপ্রিয়া বলছি। আমি একটু বলতে পারি, যেহেতু অলোক স্যার বললেন, তো ওখানেই একটু আমি কন্টিনিউ করতে চাইছিলাম। প্যাটার্নটা নিতে পারি উইথ ইউর পারমিশন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আই এম ট্রাভেলিং, আমি ট্রেনে আছি, তবুও চেষ্টা করেছি যতটা, কখনো কখনো মিস হয়ে গেছে, কখনো মিস হয়নি এরকম। তো সোমাল্যদা সত্যি অপূর্বভাবে সুন্দরভাবে, আমি জানি যত সহজ সরল ভাবে সোমাল্যদা পারতো এটা বোঝাতে, খুব রেয়ারই আর কেউ আছেন হয়তো যিনি পারবেন। আই হ্যাভ গট লট অফ সাপোর্ট ফ্রম হিম। যখনই প্রবলেমে পড়েছি সোমাল্যদার অধীনে গেছি, অ্যান্ড আই হ্যাভ গট এ ভেরি পজিটিভ অ্যাপ্রোচ অফ এনিথিং, অফ এভরিথিং। সো থ্যাংক ইউ সোমাল্যদা, এত সুন্দর জিনিসটা উপস্থাপন এত ভালোভাবে করার জন্য। তো যেটা ফার্স্ট আমি বলি, যেটা স্যার বললেন আমাদের শ্রদ্ধেয় অলোক কুমার ব্যানার্জি স্যার, অ্যাকচুয়ালি আমি এটাই পয়েন্ট আউট করতে যাচ্ছিলাম কি সোমাল্যদার কোথাও মনে হচ্ছে আইটেপটা ইয়ে হয়ে গেছে, স্কিপ হয়ে গেল। দো স্যার মনে হয় আমার কি এটা সোমাল্যদা, যেহেতু ইট ইজ নট আওয়ার কাপ অফ টি, এটা অ্যাকচুয়ালি টিচার্স ট্রেনিং কোর্স তো স্যার, আর আমরা জেনারেল ডিগ্রি কলেজগুলো থেকে বিলং করতাম। তো আমরা দেখেছিলাম আগে বাড়িটা সামলাই, যেটাতে আমাদের মানে সব মানে ইয়ে আছে, স্কোপ আছে, সেটা আগে সামলাই। অন্য জায়গাটা আরো তো আসেন অনেকজন যারা কাজ করছেন, তো তারা দেখবেন, ওই বলে স্যার ইন্টেনশনালি আমরা ওখানে হাত দিইনি। তবে হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আইটেপ শুরু হয়ে গেছে। ইভেন আজমেরে আমার কাছে সিলেবাসও আছে, আই ক্যান শেয়ার ইট উইথ ইউ, আমি শেয়ার করে দেবো স্যার আপনার সাথে। তো ইয়ে আমাদেরই একটা জুনিয়র বিশ্বভারতীর দীপেন্দু বেজ, হি ইজ এমপ্লয়েড অ্যাট আজমের, this one NCT. So
তো হি ওয়াজ এ পার্ট অফ দিস কারিকুলাম ফ্রেমিং, আমার কাছ থেকে কিছু সাপোর্ট নিয়েছিল। সো দে হ্যাভ কাম আপ অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড ইট। তো ওখানে 4 বছরে হচ্ছে স্যার, আর ওই যেটা যেরকম বললেন 1 বছর 2 বছর যেটা আমাদের এখানে আসছে সেরকমই ওখানেও চলছে। তো স্যার আমার মনে হচ্ছে বেসিক ডিফারেন্সটা স্যার ওটা টিচার্স ট্রেনিং। তো দো হায়ার এডুকেশন যখন আসবে, যখন HEI হয়ে যাচ্ছে সব একসাথে হয়ে যাবে, কিন্তু এখন আপাতত আমরা একাডেমিক উইং এ বিলং করছি, ইউজিসির আন্ডারে যেগুলো, আর ওরা NCT আপনার টিচার্স ট্রেনিং এ। তো এটা একটা তো স্যার 3 লাইন ডিফারেন্স আছে, তো সেইভাবেই দুটো কাজকর্ম করছে। আমরা এই BPS এর পরে আমরা হায়ার এডুকেশনে যেতে পারবো, যেমন সুমলতা বললো কি ডাইরেক্ট আমরা মাস্টার ডিগ্রি করতে পারবো, PhD করতে পারবো। আমাদের ইয়ারটা আননেসেসারি আমরা কেন স্যাক্রিফাইস করবো এই বহুমূল্য সময়টা আমাদের জীবনে? তো এটা একটা ইয়ে ছিল। হ্যাঁ, কেউ টিচার্স এডুকেশনে গেলে অবভিয়াসলি তাকে এখন যেটা এক্সিস্টিং 2 ইয়ার BPEd আছে সেটার মাধ্যমে যেতে হবে, কিন্তু আবার একটা প্রবাবিলিটি আছে, স্টিল নাও ইট ইজ নট ক্লিয়ার কি 4 ইয়ার করলে বোধহয় মোস্ট প্রবাবলি 1 ইয়ার BPEd দিয়েও কাজ হতে পারে। সো লেট দি থিংস বি মোর ক্লিয়ার ইন নিয়ার ফিউচার। আর হ্যাঁ, একটা সত্যি স্যার একটা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে ব্যাচেলার মানে 12 এর পরে দুটো কোর্স প্যারালালি চলবে। ওখানেও আপনার 12 এর পরে সে এনরোল করতে পারছে ইন্টিগ্রেটেড টিচার্স ট্রেনিং প্রোগ্রামে। আমাদের এখানেও আমরা মানে যেতে পারছি। তো আলটিমেটলি এরপর গিয়ে একটা MPEd আর সমস্যাটা আমার মনে হচ্ছে ভবিষ্যতে আসবে। এখন MPEd অ্যান্ড MPS যদি বলেন অলমোস্ট সিনোনিমাস, 100% না হলেও অলমোস্ট সিনোনিমাস টাইপের কাজ করছে। কিছু জায়গাতে এটাকে রিকগনাইজ করছে, কিছু জায়গায় করছে না, আছে যদিও। তো ওখানটাতে একটা প্রবলেম আসবে কি MPEd আর MPS এর কারা নেট, যেহেতু এমএড ইজ নট এলিজিবল, ধরে নিন হিস্ট্রিতে এমএড থাকলো, হি ইজ নট এলিজিবল টু সিট ফর হিস্ট্রি নেট, বাট ও এডুকেশনে উইথ ইয়ে প্যাডাগজি নিয়ে আপনার নেটে বসতে পারছে, এডুকেশনে বসতে পারছে। তো এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে ভবিষ্যতে। তো এটার ওয়ে আউটও বেরোবে স্যার। আমাদের মূল ইয়ে ছিল কি সব কোর্সেস গুলো যেরকম আছে, হিস্ট্রি, কেমিস্ট্রি, মানে আমাদের ফিজিক্স, তো আমরাও কেননা সেম লাইনে যাই, যা হবে সবার জন্য হবে, একরকমই হবে। যে চ্যালেঞ্জেস গুলো ফেস করতে হবে সবাই মিলে ফেস করব। আমরা যে আলাদাভাবে চলে যাচ্ছিলাম তার জন্য হয়তো আমাদের বেশ প্রবলেমে পড়তে হচ্ছিল। তো স্যার এই কারণেই আমরা ওদিকটা এখনো মানে এরকম ভাবে এগিয়েছিলাম। আর আইটেপটাকে হাত দিইনি, আমার মনে হচ্ছে সুমাল্যদা এগ্রি করবে। আর সুমাল্যদার প্রেজেন্টেশনের সম্বন্ধে বলবো, সুমাল্যদা দুটো জায়গা আমার মনে হলো আরো একটু ইয়ে হলে ভালো হতো। একটা তো বোধহয় টাইপো এরার আছে, ওই যেটা থার্ড বা ফোর্থ স্লাইডে। সুমাল্যদা, am I audible? আমার মনে হচ্ছে একটা সেই 4 ইয়ার, যেখানে বিফোর NEP আর আফটার NEP 4 ইয়ার টিচার্স ট্রেনিং, মানে সরি বিফোর আর আফটারে 4 ইয়ারে ওখানে দেখবে 3 ইয়ার হয়ে আছে মোস্ট প্রবাবলি। দেখবেন একটু আমাদের যেটা আফটার NEP এর নিচে ওটা 4 ইয়ার হওয়া, মানে মোস্ট প্রবাবলি ওটা 4 ইয়ার হতো একদম লাস্টেরটা। যখন আমি অনার্স পাচ্ছি বা উইথ রিসার্চ পাচ্ছি, ওখানে টাইপো এরার হবে মোস্ট প্রবাবলি। এত সুন্দরভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওখানে ওই একটা থেকে গেছে মনে হয়। আরেকটা স্যার আমার মনে হচ্ছে, হ্যাঁ ওটা 4 ইয়ার হবে না, হ্যাঁ ওটা সামহাউ টাইপো এরার থেকে গেছিল প্রেজেন্টেশন। আরেকটা আমার মনে হচ্ছে আগে বিফোর যদি আমরা কথা বলি, আমরা 3 ইয়ার ছিল আমাদের, মানছি, কিন্তু দ্যাট ওয়াজ নট আস। somewhere we are being deprived and we are getting that second class citizen status. আমরা শুধু পাস কোর্স ছিল আমাদের, আমরা ফুল ফ্লেজেড আমরা পেতাম না। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমরা মেজর মানে অনার্স হিসাবে আমাদের ব্যবহার হতো না। সেটা হয়তো আমার মনে হয় একটু মানে আরেকটু অ্যাড করলে ওখানটা ভালো হতো, একটু টাচ করলে ভালো হতো। হ্যাঁ 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 হ্যাঁ। আর আরেকটা কি দরকারি ছিল, হ্যাঁ আরেকটা একটা কনফিউশন এখনো থেকে গেছে। আমরা ইনিশিয়ালি যখন কাজ শুরু করেছিলাম আমরা বুঝতে পেরেছিলাম কি মাইনর থাকলে সেটা হায়ার স্টাডিজ পড়া যাবে না, বা সেখানে আর এগোনোর স্কোপ এইভাবে থাকছে না, ওটা একটা অলংকার। কিন্তু ইন দি মিনওয়াইল মাঝে মধ্যেই তো ইউজিসি চেয়ারম্যান ওনারা কিছু কিছু ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, যদিও রিটার্ন ফরম্যাটে আমরা পাচ্ছি না এখনো। তো সেখানে উনি বলেছেন কি মাইনর হোক মেজর হোক যে কোনো সাবজেক্টে তুমি হায়ার স্টাডিজ করতে পারবে।
তো তোমার দ্যাট মিনস মাইনর ইজ অনলি 16 মিনিমাম 16 ক্রেডিট রিকোয়ারমেন্ট, মিনিমাম 16 ক্রেডিট যদি একটা সাবজেক্ট পড়া হলো সেখানে আমি মাস্টার ডিগ্রি করতে পারছি, মানে আমি মাস্টার্স প্রোগ্রামে যেতে পারছি। তো এগুলো আমার মনে হচ্ছে এই স্টুডেন্ট গুলো যেহেতু আছে, অনেকগুলো বিপিএড স্টুডেন্টকে আমি দেখছি এখানে, বা অনেক স্টুডেন্ট শুনছে আমাদের, তো তারা যদি একটু এটা দাদা একটু যদি আরো ক্লিয়ার করে দেওয়া যায় তাদেরকে, কি না স্কোপ এখন ওয়াইড স্কোপ হয়ে গেছে, এবার বাসে আমাদেরকে হবে আমরা কোনটা বাসতে চাই কি করতে চাই। ঠিক আছে, বাস এইটুকুই। যদি কিছু থাকে করার জন্য 16 ক্রেডিট মিনিমাম। তাই তো দাঁড়াচ্ছে তাহলে, কারণ মাইনরও যদি করতে পারছি, মাইনরের ইয়েটা হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে 16 ক্রেডিট। ওটা তো দাদা দুটো সাবজেক্ট মিলে 32, একটা সাবজেক্টে তো 12 ক্রেডিট থাকলে সেটা মাইনর বলে গণ্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুটো মাইনর হয়ে গেল, তার মানে দুটোতে আমি পিজি করতে পারি। 12 ক্রেডিট একটা সাবজেক্ট পড়ে থাকলে আমি হায়ার স্টাডিজ ওটাতে করতে পারছি। তো এরকম কিছু আরো, যদিও এই স্টুডেন্ট গুলো ওরা তো এত তাড়াতাড়ি এতটা হজম করা সম্ভব নয়, তার জন্য সোমালদা হচ্ছে সব থেকে ইজি ইয়েটা রেসিপিটা। ঠিক আছে দাদা। এরপর আমরা পরবর্তী প্রশ্ন নেব। বরুণ কুমার কৈবর্ত হ্যান্ড রেজ করেছেন অনেকক্ষণ আগে। হ্যাঁ, আমাদের সঙ্গে দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যার আছেন, গতবারে পাইনি, উনি ছিলেন পুরোটাই, সেই সময়ে একটু দেরি হয়ে গেল, সেই জন্য দেরি না করে স্যারের কাছে একবার চলে যাও। হ্যাঁ প্লিজ প্লিজ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, স্যারকে আনমিউট করে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার, প্রণাম নেবেন স্যার। মৃত্যুঞ্জয়, নেক্সট নাও। স্যারকে পাচ্ছি না আমি। ঠিক আছে। আমাদের সঙ্গে আরেকজন আছেন বিশেষজ্ঞ, আমাদের শারীর শিক্ষা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, অধ্যাপক পরিমল দেবনাথ স্যার। আমি স্যারকে অনুরোধ করব যে আজকের এই আলোচনা প্রসঙ্গে বা এনইপি 2020 আদতে শারীর শিক্ষার যে অবস্থান বা আজকে যে আলোচনা করলেন আজকে মুখ্য আলোচক, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে স্যার আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। অধ্যাপক পরিমল দেবনাথ স্যার। আমি প্রথমেই ডক্টর সুমাল্য রায়কে অভিনন্দন জানাই। নেপ নতুন যেটা আমাদের নেপ, সেটা সম্পর্কে এত জটিল বিষয়টাকে এত সুন্দর সরলীকরণ করে আমাদের সামনে উপস্থিত করার জন্য। এই নিউ এডুকেশন পলিসির যে কলেবরটা খুব একটা ছোট নয়। আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের অনেকেই গোটা এই কপিটা পড়ে ফেলেছি বলে মনে হয় না। আমার পড়ার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি তার মধ্যে যে বিষয়গুলো জটিলতা রয়েছে। আজকে অন্ততপক্ষে এই সুমাল্য বাবুর লেকচারটা যারা শুনেছেন, ছাত্র থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী যারা, তারা একসাথে উপকৃত হবেন। না পড়েও এই নেপ সম্পর্কে অনেক কিছু ওরা জানতে পারবেন, এই জন্য আবার অভিনন্দন জানাই। যে দুটো তিনটে বিষয় আমার এখানে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইবো, এবং স্যার অলোক বাবুর মতোই বলবো, আপনাদেরই একটু এগিয়ে আসতে হবে। আমাদের তো শুধু ইনিংস শেষ করিনি, একেবারে অবসর জায়গায় চলে গেছে, আর মাঠে নামতে পারবো না। তো আপনাদের এগিয়ে যেতে হবে, আমরা শুনবো, জানবো, যদি আমাদের কিছু বলার থাকে নিশ্চয়ই আমরা বলি। যে দুটো তিনটে কথা এখানে আমার মনে হয়েছে যে জটিলতাগুলোকে আমাদের ভাবতেই হবে এবং দূর করার চিন্তাও করতে হবে। 1 নম্বর হচ্ছে, একই রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো এই কোর্সটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, সেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা, ছাত্রছাত্রী যারা হবেন, তাদের ভবিষ্যতের কথা আমাদের একটু মাথায় রাখতে হবে। যে এরা যে বিভিন্ন ডিউরেশনের যে কোর্স, সে বিভিন্ন ডিউরেশনের কোর্স থেকে কেউ 3 বছর, কেউ 4 বছর, সেখান থেকে বেরিয়ে আসার পরে জব ফিল্ডে তাদের যে সুযোগ, সেই সুযোগটার ক্ষেত্রে ওরা সেখানে একটা বিভিন্ন রকমের
অবস্থার মধ্যে সম্মুখীন হবেন কিনা এটা একটু ভাববার বিষয় আছে। এই ক্ষেত্রে যেটা অলোকবাবু একটু টাচ করে গেছেন সেটা হচ্ছে এই যে 3 বছরের কোর্সই হোক বা 4 বছরের কোর্সই হোক, একটা ইনস্টিটিউটকে 3 বছরের কোর্সও রাখতে হবে, 4 বছরের কোর্সও রাখতে হবে, এবং সেই দুটো কোর্স সাইমালটেনিয়াসলি চলবে। কেউ 3 বছরের কোর্স পড়বে, কোনো ছাত্র 4 বছরের কোর্স পড়বে, গবেষণার সংক্রান্ত বিষয়ে আগ্রহী হয়ে সে আরেকটু উপরে যদি যেতে চায়। এইবার যে সিলেবাসটা তৈরি হয়েছে, আমার সবচেয়ে আশঙ্কা হয় যে সিলেবাসটা তৈরি হয়েছে যে 4টে বিশ্ববিদ্যালয় অন্ততপক্ষে আমাদের পশ্চিমবঙ্গে চালু করার অবস্থায় আছেন বা করে ফেলেছেন, সেই সিলেবাসগুলোর মধ্যে ইউনিফর্মিটি আদৌ আছে কি, সেই সিলেবাসগুলো একটা মডেল সিলেবাস হিসাবে আগে আমরা কোথাও পেয়েছি কি, এবং সর্বোপরি আমাদের রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের তাদের অনুমোদন আছে কিনা, এবং হায়ার এডুকেশন কাউন্সিল তাদের কোনো ভূমিকা আছে কিনা, যেটা অলোকবাবু রাইটলি বলেছেন একসময় আমরা এই হায়ার এডুকেশন কাউন্সিলের সাহায্য নিয়ে যে বিভিন্ন নমেনক্লেচার এবং বিভিন্ন কন্টেন্ট মেটেরিয়ালস নিয়ে যে সিলেবাসগুলো চলছিল বিপিএড এমপিএড, সেগুলোকে আমরা দূর করতে পেরেছিলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, এবং হায়ার এডুকেশন কাউন্সিলের অনবদ্য ভূমিকার ফলে এটা সম্ভব হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের এই 3 বছরের কোর্সই হোক 4 বছরের কোর্সই হোক, সমস্ত ইনস্টিটিউটগুলো বা ইউনিভার্সিটিগুলোতে সিলেবাসের ইউনিফর্মিটি আছে কিনা, সেই সিলেবাসগুলো আমাদের রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট কর্তৃক অনুমোদিত কিনা, এবং আমাদের হায়ার এডুকেশন কাউন্সিলের অনুমোদন আছে কিনা, এই বিষয়গুলো একটু ভাবতে হবে আমাদের, এবং করে ফেলার চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। কারণ হচ্ছে যারা প্রোডাক্ট যারা বেরিয়ে আসবে তারা যেন আগামী দিনে খুব একটা অসুবিধার সম্মুখীন না হয়, এই কথাটা মাথায় রেখে, এবং এটা আপনারা চেষ্টা করলেই পারবেন। আরেকটা বিষয় যেটা আমার মনে হয়েছে যে এই যে 3 বছরের কোর্স এবং 4 বছরের কোর্স, এই 3 বছরের কোর্স 4 বছরের কোর্স এখন নমেনক্লেচারের মধ্যে যে পরিবর্তনটা এসছে সেটা সুমাল্যবাবু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, কতগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলোকে বলে, যে এই যে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস এই দুটোকে এক করার ফলে যে ইনস্টিটিউট এই কোর্স কারিকুলামটা ইমপ্লিমেন্ট করার জন্য তৈরি হয়েছেন বা শুরু করে দিয়েছেন, সেখানকার ফ্যাকাল্টি পজিশন কি, যারা ফিজিক্যাল এডুকেশনটা দেখবেন আর দে ইকুয়ালি কম্পিটেন্ট টু লুক আফটার দি কোর্স কারিকুলাম অফ স্পোর্টস, এবং এই সিলেবাসের মধ্যে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস এই দুটো সিলেবাস কি একই রকম আছে না, তাদের মধ্যে কিছু, যেমন আমাদের স্পোর্টস ইউনিভার্সিটিগুলো এক্সক্লুসিভলি স্পোর্টসের উপরে তারা অনেক কিছু করছে, যেটা আমরা একসাথে করতে গিয়ে আমরা কি ফিজিক্যাল এডুকেশনকে ক্ষতিগ্রস্ত করছি নাকি স্পোর্টসকে ক্ষতিগ্রস্ত করছি, জব অপরচুনিটির ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি স্পোর্টসের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা অনেক বড় বিষয়, রাইটলি বলেছেন যে স্পোর্টস এত বড় একটা বিষয়, সেই বিষয়টা যারা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কলেজ ইউনিভার্সিটিতে নিযুক্ত হয়েছেন তারা কি ইকুয়ালি কম্পিটেন্ট যে এই সমস্ত স্পোর্টস ফ্যাকাল্টিগুলো যে ডিভিশনগুলো সেগুলোকে দেখভাল করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে সেভাবে তৈরি করার জন্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু ভাবতে হবে। খুব ছোট করে আমি এইভাবেই শেষ করতে চাইছি যে আমাদের রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো পর্যন্ত কোর্সটাকে ইমপ্লিমেন্ট করবেন বলে তৈরি হচ্ছেন এবং কেউ কেউ শুরু করে দিয়েছেন, তারা একটু ভাবুন আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই সিলেবাসটার মধ্যে একটা ইউনিফর্মিটি কিভাবে আনা যায়। সেক্ষেত্রে হায়ার এডুকেশন কাউন্সিলের একটা বড় ভূমিকা আছে এবং আমাদের রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদনের একটা প্রয়োজন রয়েছে, এটা একটা বিষয়। আর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এই দুটো যদি রাখতেই হয় তাহলে গোটা সিলেবাস কারিকুলামটাকে আমার মনে হয় খুব সুচিন্তিতভাবে তৈরি করার দরকার এবং সেই অনুযায়ী আমাদের ফ্যাকাল্টি প্রভিশনের ব্যবস্থা রাখার দরকার। তা না হলে কিন্তু আমাদের উদ্দেশ্য যাই থাকুক সেটা কিন্তু আমরা কতদূর পৌঁছাতে পারবো একটা বড় প্রশ্নের সম্মুখীন আমরা থাকবো। এই হচ্ছে মোটামুটি কয়েকটা বিষয় আমার একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছে ছিল, সেগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই ভাববেন, এগিয়ে যাবেন এবং আপনারাই পারবেন এগুলোকে সর্ট আউট করতে এবং ছাত্রছাত্রীদের ভাগ্যকে বা ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে। আমি আপনাদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ করে ডক্টর সুমাল্য রায়কে
যে এত জটিল বিষয়টাকে এত স্বচ্ছ সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। অশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে, প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলেন বা আমাদের অধ্যাপক অলোক কুমার ব্যানার্জি স্যারও বললেন, ডক্টর সুপ্রিয় মণ্ডল স্যার বললেন, সত্যি আজকের এই আলোচনা সভা যেন একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন। আমি দেখতে পাচ্ছি ডক্টর অসিত পাল স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার আপনি আনমিউট করে যদি কোনো প্রশ্ন থাকে তুলে ধরতে পারেন। অসিত পাল মহাশয়, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন। স্যার ধন্যবাদ স্যার, সৌমল্য স্যার, দেবপ্রসাদ স্যার, মৃত্যুঞ্জয় স্যার, অলোক স্যার ছিলেন। প্রত্যেককে আমি আমার ধৃষ্টতা অতটা নেই, তবে স্যার অলোক স্যারও আলোকপাত করলেন এই ব্যাপারটা যে আমাদের যেসব ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তাদের যে জব ওরিয়েন্টেড ব্যাপারগুলো থাকছে, এইটা স্যার সৌমাল্য স্যার নিজেও এসেছেন, গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে দেবী স্যারও এসেছেন। আমার যেটা বলার মুখ্য ব্যাপারটা সেটা হচ্ছে যে এই ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস এই দুটোর মধ্যে মনে হচ্ছে স্যারও একটু বলার ব্যাপারটা এগিয়ে গেছিলেন যে যারা বসে রয়েছে আমলা বা উচ্চ পদস্থকারী তাদের মধ্যে একটা কমিউনিকেশন মনে হচ্ছে কোনো একটা গ্যাপ আছে। এই ব্যাপারটা যদি স্যাররা একটু ভালোভাবে আরেকটু উচ্চ পদস্থ আধিকারিকদের ব্যাপারটাকে যদি আরো ক্লিয়ার করে এবং ছাত্রছাত্রীর এই ব্যাপারটা খুবই মানে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে এবং জব ওরিয়েন্টেড ব্যাপার। আর কিছু জায়গায় রয়েছে আমাদের যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি মালদা, 2 দিনাজপুর রয়েছে, এখানে 26টা কলেজ রয়েছে। এখানকার যে গেম ইনস্ট্রাকচার বা ফিজিক্যাল এডুকেশনের যে সিস্টেম বা প্রথাধারা চলছে সেইটা মনে খুব একটা উঁচু জায়গায় বা এনপিআরপি যাই হোক 3 বছরে 4 বছরে 5 বছরে যাই সিস্টেমে আসুক, খুব একটা উঁচু জায়গায় যেতে পারছে বা ছাত্রছাত্রীরা সেটা বিলিভ করতে পারছে কিনা একটু সন্দেহ কিন্তু রয়েছে। কারণ দিনের শেষে তারা গ্র্যাজুয়েশন করার পরে বিপিএড করতে যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আপনারা স্যার রয়েছেন, আপনারাও এইসব এলাকা থেকে যেসব ছেলেমেয়েরা যাচ্ছে তাদের যে নলেজ গেম অ্যান্ড স্পোর্টস বা ফিজিক্যাল এডুকেশনের উপরে যে নলেজটা থাকা দরকার, অন্য জায়গায় অন্য ইউনিভার্সিটি বা কলেজের ছেলেমেয়েরা যতটা অ্যাডভান্টেজ আছে আমরা ঠিক ততটাই কিন্তু পিছিয়ে রয়েছি আমার মনে হচ্ছে। কারণ আমার বিগত দিনের ছোট্ট একটু অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা শেয়ার করলাম। স্যার ত্রুটি মার্জনীয় স্যার, ক্ষমা করবেন যদি আমি কোনো ভুল করে থাকি। ধন্যবাদ স্যার। অশেষ ধন্যবাদ অসিত পালকে, বিশিষ্ট কোচ আমরা জানি অ্যাথলেটিক্সের এবং সেই সঙ্গে ক্রীড়ার সাথে যুক্ত একজন অগ্রণী ভূমিকা নেওয়া একজন মানুষ। ধন্যবাদ অসিত পালকে তার প্রশ্ন তুলে ধরার জন্য। আমাদের মধ্যে আছেন বিল্লাল আলী, বিশিষ্ট শিক্ষক, তিনি অলরেডি হ্যান্ড রেজ করেছেন। আমরা তার প্রশ্ন দিয়েই আজকের এই পর্ব শেষের দিকে এগিয়ে নিয়ে যাব। বিল্লাল বাবু, আপনি কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার আনমিউট করুন। বিল্লাল আলী স্যার, আপনি আনমিউট করুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমার কথাটা শুনতে পাচ্ছেন? আমার গলাটা বসে গেছে টান্ডে। আমরা শুনতে পাচ্ছি, বলুন। তো বলছি স্যার, আমি আমাদের যে নতুন পলিসিটা শুরু হয়েছে এনপি, স্যার স্কুলে আমাদের স্কুলকে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে স্যার সেই সম্পর্কে আমি একটু ভালো করে শুনতে চাইছিলাম। আমি ছিলাম না, আমি শুনতে পাইনি ভালো। সৌমল্য স্যারের কাছে প্রশ্নটি তুলে ধরছি। কোন স্কুল যদি এইচএস এ শারীরিক শিক্ষা শুরু করতে চায় সেই প্রসঙ্গে কিভাবে তার প্রসেস আছে, এটাই স্যার জানতে চাইছেন। বিল্লাল স্যার কি তাই জানতে চাইলেন না এনইপিটা সম্বন্ধে জানতে চাইলেন? স্যার এনইপিটা সম্পর্কে জানতে চেয়েছে। আর স্যার আমাদের যে 6, 7, 8 এর যে ওয়ার্ক এডুকেশন যাতে ফিজিক্যাল এডুকেশন একসাথে রয়েছে, সাবজেক্টটা পড়ানো হচ্ছে কিন্তু নাম্বারটা একই রয়েছে, আলাদা হয়নি। পরবর্তীতে স্যার কি হবে? আগামী আমি শুনেছিলাম যে সিলেবাসটা চেঞ্জ হবে, তাহলে আগামী থেকে একই থাকবে নাকি আলাদা হবে নাম্বারটা? না, আমি বলবার সময় বলেছি যে 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু ফিজিক্যাল এডুকেশনটা আর ওয়ার্ক এডুকেশন বা এখন যেটাকে আর্ট এডুকেশন বলছে তার সঙ্গে নেই। অতএব আর এই নিউ এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসির আদলে যেটা স্টেট এডুকেশনাল পলিসি হয়েছে সেটা কিন্তু এখন লাগু হয়েছে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি লেভেলে। এরপরে পরবর্তীকালে সেকেন্ডারি এডুকেশনে আসবে, সেই ক্ষেত্রে হয়তো সুযোগ থাকবে, কিন্তু এখনই এইভাবে পুরোটা বলা সম্ভব নয়। সুযোগ থাকবে যে আমরা চেষ্টাটা বরাবরই থাকবে যে ওয়ার্ক এডুকেশন থেকে বেরিয়ে আসা।
এবং আমরা 2007 সালের পরে কিন্তু বেরিয়ে এসেও ছিলাম। অনেক বছর আমরা ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশনের সঙ্গে ছিলাম না, কিন্তু এখন আবার সেটা থাকতে হয়েছে। আবার যখন এসিপি পুরোপুরি চালু হয়ে যাবে, স্টেট এডুকেশন পলিসি সেকেন্ডারি এডুকেশনে, সেই ক্ষেত্রে হয়তো আমরা বেরিয়ে আসতে পারব। আর স্যার যেটা বলছিলেন যে নতুন যদি খুলতে হয় তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে কাউন্সিলের সঙ্গে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার একদম আমরা সমাপ্তির দিকে পৌঁছেছি। আমি যদি একটা অনুমতি দেন মুখ্যমন্ত্রীর কাছে, আমি একটি প্রশ্ন তুলে ধরতে চাই আপনার আজকে এই সবার সামনে। বিশিষ্ট বিদ্যজনেরা আছেন এবং সেই সঙ্গে মুখ্য আলোচকও আছেন। স্যার প্রশ্নটি ঠিক আমার নয়, প্রশ্নটি মৃত্যুঞ্জয় স্যার। হ্যাঁ বলুন স্যার। বলুন স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে দীপেন স্যার এখানে হাত তুলেছেন। অ্যাকচুয়ালি উনি স্কুল সিলেবাসের উনি দায়িত্বে আছেন। উনি যদি বলেন তাহলে আমার থেকে উনি ভালো বলতে পারবেন যে প্রশ্নটা বিল্লাল স্যার করলেন। আমরা আহ্বান করছি দীপেন বাসু স্যারকে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীপেন বাসু মহাশয়। স্যার কাইন্ডলি আপনি যদি আনমিউট করে আপনার কোনো মূল্যবান সাজেশন থেকে আমাদের সাথে শেয়ার করেন প্লিজ স্যার। দীপেন দা মাইক অন করে। হ্যাঁ, নমস্কার স্যার। সুমল্লু স্যারকে ধন্যবাদ অনুষ্ঠানের জন্য। যদি হায়ার সেকেন্ডারিতে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে খুলতে হয় তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে নর্মস অনুযায়ী এমপিএ টিচার থাকাও বাধ্যতামূলক, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু কোনো রিক্রুটমেন্ট হয়নি সেহেতু আমরা দুটোভাবে এমপিএ টিচার পেতে পারি। একটা হচ্ছে যে স্কুলগুলোতে এসএসসির আগে বা এসএসসির প্রথম দিকে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ হয়েছিলেন, তার মাস্টার ডিগ্রি আছেন, তিনি মাস্টার ডিগ্রি স্কেল পান, সেই টিচার থেকে আমরা পেতে পারি। অথবা যে স্কুলগুলোতে এসএসসির মাধ্যমে বা এসএসসির পরবর্তী পর্যায়ে টিচাররা নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু তাদের মাস্টার ডিগ্রি থাকলেও তারা মাস্টার ডিগ্রি স্কেল পায় না, এই টিচারকে আমরা হায়ার সেকেন্ডারির ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে তার সম্মতির ভিত্তিতে এই সাবজেক্টটা খোলা হয়। এটা একটা দিক। আর একটা হচ্ছে দ্বিতীয় দিক, যে রুলস আছে তার সংশোধন করে বা একটু রিল্যাক্সেশন দিয়ে বলা হচ্ছে বিপিএড টিচার যদি তার অন্য কোনো সাবজেক্টে অনার্স এমএ থাকেন তাহলে সেই স্কুলকে প্রভিশনালি হায়ার সেকেন্ডারিতে এই সাবজেক্টটা খোলার অনুমতি দেওয়া হয়। তাহলে এটা দুটো ভাবে হলো। আর দ্বিতীয় হচ্ছে সেই স্কুলে যদি সেরকম টিচার না থাকে কিন্তু যদি কোনো অন্য স্কুলের রিটায়ার্ড টিচার যিনি 62 বছরের কম বয়স, তাহলে তাকে নিয়োগ করেও এই সাবজেক্টটা চালু করা যেতে পারে। চতুর্থ একটা পার্ট হচ্ছে সেই স্কুলে যদি এই টিচারও না ব্যবস্থা করতে পারে, এমপিএড কোয়ালিফিকেশন আছে এমন যদি ছাত্রকে পার্ট টাইম বেসিস নিয়োগ দেওয়া হয় এবং সে ডিক্লারেশন দেয় যে হায়ার স্কেলের জন্য দাবি করবো না, তাহলে সাবজেক্টটা খোলা যেতে পারে। এটা হচ্ছে টিচার্স ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি স্কুলের মাঠ এবং পরিকাঠামো থাকতে হবে সাবজেক্টটা খোলার জন্য, বা ল্যাব। ফিজিক্যাল এডুকেশন কিন্তু হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে ল্যাব বেস সাবজেক্ট। আর স্কুলে ইকুইপমেন্ট আছে, স্কুল ছাত্ররা এই সাবজেক্টটা নিতে চায়, স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন সহ ডিআই অফিসে জমা দিতে হয়। ডিআই ওখানে যেহেতু ল্যাব বেস সাবজেক্ট, ডিআই একটা সার্টিফিকেট দেন যে স্কুলের এই সাবজেক্টটা খোলার অনুমতি দিচ্ছি। এটা নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন হায়ার সেকেন্ডারি অফিসে জমা পড়ার 7 থেকে 15 দিনের মধ্যেই যদি সব কাগজ ঠিক থাকে তাহলে পারমিশন পাওয়া যায়। এটা হচ্ছে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। আর একটা স্যার যেটা বললেন সেটা হচ্ছে অর্ধ সত্য কথা, যেটা বললেন না ওয়ার্ক এডুকেশনের সাথে কিন্তু ফিজিক্যাল এডুকেশনের 1 to 8 এর কোনো যোগ নেই গত শিক্ষাবর্ষ থেকে। সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালেও ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন টোটালি আলাদা করে দেওয়া হয়েছে এবং এর জন্য সাবজেক্ট এর পারমিশনটাও কিন্তু আলাদা করেই হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের জন্য আলাদা বই আছে, আলাদা মূল্যায়ন পদ্ধতি আছে, সবকিছু আছে।
যেটা আছে 9 আর 10-এর ক্ষেত্রে যেটা অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে আছে, সেখানে কিন্তু 50 নম্বর ফিজিক্যাল এডুকেশন আর 50 নম্বর আর্ট এডুকেশন এইটাই যুক্ত হয়ে আছে। এটা মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে বল। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ দীপেন বাসু মহাশয়কে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আজকে আমরা একদম মানে সময় অতিক্রম করে ফেলেছি আমাদের যে 7 to 9। হ্যাঁ, সবিতা আমাদের সঙ্গে আছেন, সবিতা সরস্বতী ম্যাডাম। উনি কিছু প্রশ্ন করবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কিছু জানতে চাইছেন। আমি বলছি ফিজিক্যাল এডুকেশনটা তো ভীষণভাবে একটা ভারী সাবজেক্ট, এবং এটা সমাজ, রাজ্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে একটা মানে উন্নয়নের একটা চরম পন্থা অবলম্বন করবে ভবিষ্যৎ প্রজন্ম। কাজে এই ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যে আমাদের সৌমাল্য স্যার একটা কথা ব্যবহার করেছেন, যেটা ক্রেডিট জমা রাখার যে ব্যাপারটা, এবং সুপ্রিয় স্যার বলেছেন যে হজম করার ব্যাপারটা, সহজে হজম করা। কাজে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আসবে আমাদের এই এডুকেশন নিতে, যেহেতু এটা সত্যি সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের এখন সামাজিক, মানসিক, শারীরিক পরিস্থিতি, যা ফিনান্সিয়ালও কন্ডিশন যা দাঁড়াচ্ছে, তাতে এদের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে আমরা যা কিছু জানি, ছোটবেলায় জানি, ক্লাস 7-8 থেকে বোধহয় আমরা যেটা পড়েছি সেটা, সেই ক্রেডিটগুলো আমরা কিন্তু জমা রাখি না, ভুলে যাই। তা আপনাদের অবশ্যই আছে আমি জানি, যেহেতু ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং এটা, এখানে নিশ্চয়ই অ্যানাটমি, ফিজিওলজি এবং আদার্স ব্যাপারগুলো খুব ভালোভাবে দেখা হয়। কিন্তু এই যে হজম করার যে ব্যাপারটা বলেছেন সুপ্রিয় স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ফিজিক্যাল, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন যা দাঁড়িয়েছে, এই যে বাচ্চা ছেলে মেয়েগুলো যারা শিখবে, তারা যখন খেলাধুলো করতে যাবে, তাদের যে চর্চাটা করবে তারা, তারপরে তারা যে মানে ল্যাক অফ অক্সিজেনে ভোগে আর কি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা ওদের ফুড ভ্যালুয়েশনটা খুব বাড়ানোর দরকার। এইটা যদি একটু দেখা হয় ব্যাপারটা, সেইটাই আমার রিকোয়েস্ট। আর একটা ব্যাপার, যে আমাদের গোপ স্যার যে গানটা করলেন উদ্বোধনীতে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং আগামী যে রবীন্দ্র জয়ন্তী আসছে, যদি সাংস্কৃতিক ব্যাপারটা একটু কালচারটা করা হয় খুব ভালো লাগবে। হ্যাঁ, এবং পরবর্তী সময় যদি এই এডুকেশনের মধ্যে যদি আমরা যেরকম ছেলেবেলায় প্রেয়ার করি স্কুলে, এরকম প্রেয়ারের একটা কন্ডিশন রাখা হয়, উনি যেরকম গান করলেন খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। অশেষ ধন্যবাদ সবিতা ম্যাডামকে। আমাদের আলাপনের একজন নিয়মিত যোগদানকারী, অংশগ্রহণকারী একজন মানুষ, এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটা এপিসোডে তার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেন, এবং তার মতামত নিয়েই আমাদের এই আলাপনের আজকের এই পর্বের একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। আমি অনুরোধ করব আমাদের মহাবিদ্যালয়ের ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়কে, আলাপনের আয়োজককারী সম্পাদক ডক্টর কেশবচন্দ্র গোপকে অনুরোধ করছি আজকের এই 57তম পর্বের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। নমস্কার স্যার। নমস্কার, ধন্যবাদ। আমরা 57তম পর্বের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। মৃত্যুঞ্জয় স্যার যে দায়িত্বটি আমার হাতে এখন তুলে দিয়েছেন, সেটি খুব ছোট্ট, কিন্তু এর অর্থ বহুল বিস্তৃত। এখানে ভার্চুয়াল মোডে আমরা অনেককে দেখতে পাই, আবার অনেককে দেখতে পাই না। নতুন নতুন প্রত্যেক দিন আমাদের আলাপনে আনাগোনা বেড়েই চলেছে। তার এক্সটেনশন ভার্সন আজকে গড়বেতা কলেজে আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমে প্রায় 65 জন ছাত্রছাত্রী এখানে বসে আছেন। শুধু তাই নয়, এখানকার বিভাগীয় প্রধান দীপঙ্কর মাইতি স্যার সহ ওনার ফ্যাকাল্টি পুরো ভার্চুয়াল মোডে সশরীরে উপস্থিত আছেন। এবং আমি সেই মহাবিদ্যালয়ে আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে এসেছিলাম, এবং ওনাদেরকে যখন দেখলাম যে স্মার্ট ক্লাসরুম রয়েছে, ওনাদেরকে আগ্রহ প্রকাশ করলাম। ওনারা সঙ্গে সঙ্গে তার সম্মতি দিয়ে ছাত্রীদেরকে অনলাইনে হোস্টেলের রুমের মধ্যে এবং ছাত্রদেরকে ক্লাসের মধ্যে ব্যবস্থা করেছেন। এই জন্য ওনাদের
বিভাগীয় প্রধান থেকে শুরু করে অধ্যাপক মণ্ডলী, ছাত্রছাত্রী সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তথা আলাপনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমাদের আলাপন যেন আজকে একটি এর জন্য অন্য রূপ নিল, একটি নতুন পালক যুক্ত হলো, যে এভাবেও আলাপন হতে পারে। একটা নতুন সাজেশন দিয়েছিলেন আমাদেরকে প্রাক্তন উপাচার্য অলোক ব্যানার্জি মহাশয়, অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনারা যে সাজেশনগুলি দিয়েছিলেন তার মধ্যে এটিও একটি সাজেশন দিয়েছিলেন যে যদি এরকম ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমে নিয়ে এসে আলাপন করানো সম্ভব হয়, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু জানছিলাম তারা কিন্তু ভীষণ খুশি, এবং এইরকম পরিবেশ যদি আমরা বিভিন্ন জায়গায় করতে পারি তাহলে মনে হয় এর সার্থকতা আরো বাড়বে। আজকে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অনেক অসংখ্য অধ্যাপক মণ্ডলী উপস্থিত হয়েছিলেন। সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের এই ছোট্ট প্রয়াস সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে সবাইকেই ওনাদের চরণে প্রণাম জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, প্রাক্তন উপাচার্য অলোক ব্যানার্জি মহাশয়, দীপায়ন বাসু মহাশয়, অধ্যাপক সুপ্রিয় মণ্ডল মহাশয়, অধ্যাপক তপন বাবু সহ তন্ময় সাহা মহাশয়, অধ্যাপক সৈকত চ্যাটার্জি মহাশয়, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় অনেকেই উপস্থিত ছিলেন এবং আছেন, দীপঙ্কর মজুমদার মহাশয়, অনুপ দেব মহাশয়, সৈকত চ্যাটার্জি মহাশয়, সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা যে সমস্ত সাজেশনগুলি আজকে দিয়েছেন, যারা এই সিলেবাস কমিটিতে আছেন বা ওনারা যে একটা পশ্চিমবাংলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন এবং ওনাদের প্রতিও যে সাজেশন ওনারা দিয়েছেন ওনাদেরকেও ভাবাবেন এই আশা রাখি, এবং ওনাদের সেই ভাবাবেগকে একটু ত্বরান্বিত তো একটু করবেই, যেটা আমার মনে হয়েছে। এখানেই আমাদের আলাপনের সার্থকতা। আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রী, প্রশিক্ষক, শিক্ষক, কোচেস উপস্থিত ছিলেন সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে, ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে, যার প্রচেষ্টা এবং যার অনুপ্রেরণা ছাড়া আমরা কখনোই এই প্রোগ্রামটিকে 57তম এপিসোড নিয়ে যেতে পারতাম না। সেখানে আমাদের এই কষ্টকে কোনো কষ্টই মনে হয় না। আজকে সারাদিন হয়তো আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়েছি, কিন্তু কখনোই মনেই হচ্ছে না আমার ছাত্রছাত্রীরা উপস্থিত আছে, বিভাগীয় প্রধান উপস্থিত আছেন, সেই সকাল 10:30 থেকে মাঝে 2 ঘন্টা ব্রেক ছিল। এটা একটা নতুন ঊর্জা আমাদেরকে দেয়, যেন আগামী একটা সপ্তাহ আমি আরো ভালোভাবে একটা সপ্তাহ নিজেকে চালনা করতে পারবো। যেভাবে সিরিয়াল দেখলে আমাদের মায়েরা বোনেরা একটা এনার্জি পেয়ে যায়, পরের দিন তারা ভালো করে কাজ করবে, বিকাল 4টা বাজে ঠিক আবার সিরিয়ালে ঢুকে যাবে। আমাদের মনে হয় আগামী এক সপ্তাহ ধরে এই এনার্জি আমরা নিয়ে এগিয়ে চলবো। তৎসঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের বিভাগের অধ্যাপক অজয় বাগ মহাশয়কে, যিনি আজকে উপস্থিত থেকে আমাদের মুখ্য আলোচকের সম্পর্কে পরিচয় করিয়ে উপস্থিত খুব কম সময়ের মধ্যে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার হতে পারে, সঙ্গে সঙ্গে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং সশরীরে উপস্থিত থেকে উনি ওনার দায়িত্ব নির্বাহন করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্রছাত্রী সবাইকে, যাদের জন্য এই আলাপন, সেই ছাত্রছাত্রী সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো জায়গায় কারো নাম নিতে ভুলে গেলাম, নতমস্তকে ক্ষমা প্রার্থনা করতে চাইছি, ক্ষমা করে দেবেন। ছোট ভাই হিসাবে বা আপনাদের প্রিয় বা অপ্রিয় শিক্ষক হিসাবে সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ, যথাস্থানে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের 57তম পর্ব এখানেই শেষ করছি। আগামী 58তম পর্বে আগামী দেখা হবে আমাদের অধ্যাপক সুপ্রিয় মণ্ডল মহাশয়ের অমূল্য বক্তব্য শোনার অধীর আগ্রহ উপস্থিত থাকবো। আর যাকে এতক্ষণ ধরে 2.5 ঘন্টা ধরে আমরা নিয়ে বসে আছি, সেই মুখ্য আলোচক, যাকে মানে বারবার উনি টাইম নেই, সময় নেই, আমরা ছাড়বো না। আজকে
আশা করি ওনারও ভালো লেগেছে এবং আমাদের সবারও ভালো লেগেছে। আপনি যে এতটা সময় দিয়ে আমাদেরকে, আমাদের ছাত্রছাত্রীকে এবং আমাদের আলাপনকে যেভাবে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, একরাশ শুভেচ্ছা, ভালোবাসা রইল স্যার। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মহাশয়কে। আরো একবার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আরো একবার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ডক্টর সুমল রায় মহাশয়কে, উপস্থিত সমস্ত শারীর শিক্ষা ক্রীড়া বিজ্ঞান জগতের বিদ্যজনদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই আমাদের আলাপনের পাশে থাকবেন। এই আলাপন শুধু আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের নয়, এই আলাপন পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী সমস্ত শারীর শিক্ষার শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষার্থীদের আলাপন, এবং সেই সঙ্গে সঙ্গে আলাপনের প্রসার সারা ভারতবর্ষ জুড়ে হোক এবং তাতে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ থাকুক, সক্রিয় অবদান থাকুক, এই কামনা করেই আগামী বৃহস্পতিবার আলাপনের 18 নম্বর পর্বে দেখা হবে এই আশা রেখে আজকের এই পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন। কেশব দাস, সমীর দাকে আমি, সমীর স্যারকে তো দেখতেই পেলাম না। আমরা দীপঙ্কর স্যারকে দেখছি, সুমন্ত স্যারকে দেখছি, সমীর স্যার কই? সমীর দাকে তো দেখতেই পাচ্ছি না। সমীর স্যার 8টা